আদিত্য, তোমার সমস্যা কোথায় আমাকে বলতে পারো? তুমি কি কাপুরুষ নাকি? তোমার সাথে আমার 1 বছর ধরে বিয়ে হয়েছে। চাকরি ক্ষেত্রে আমাকে অন্য শহরে থাকতে হয়। ছুটি পেলে আমি তোমার কাছে ছুটে আসছি একটু ভালোবাসা পাওয়ার জন্য, অথচ তুমি সারা দিন গেম নিয়ে পড়ে থাকো। 10টা বাজলেই ঘুমিয়ে যাও। আদিত্য, আমি একটা মানুষ, আমার শারীরিক মানসিক একটা চাহিদা আছে। আমার ভালো লাগছে না, আমার অনেক ঘুম পাচ্ছে। আরে আমি যখন থাকি না তখন কি করো? শান্তিতে ঘুমাতে পারো না? আমি আসলে কেন তোমার এত ঘুম আসে? আমি কি দেখি না তুমি রাতের পর রাত অনলাইনে থাকো, আর আমি আসলেই তোমার যত বাহানা। কিন্তু কেন? আদিত্য কোনো কথা না বলে শুয়ে পড়ল। আদিবা আদিত্যের কলার ধরে বলল, একদম ঘুমাবে না, আমার আদর লাগবে। তুমি আজকে আমায় আদর করবে, আজ আমি তোমাকে ছেড়ে দিব না। উফ, ঘুমাতে দেন তো। আদিবা আদিত্যের কথা শুনে রেগে আদিত্যের উপর উঠে জোর করে কিস করতে লাগলো। আদিত্য আদিবাকে সরিয়ে দিতে লাগলো। আদিবা আদিত্যের 2 হাত খাটের সাথে চেপে ধরে ঠোঁট চুষে খেতে লাগলো। আস্তে আস্তে আদিত্যের শার্ট প্যান্ট খুলে ফেলতে লাগলো। আদিত্য ধাক্কা দিয়ে সরিয়ে দিলে আদিবা নিজের চোখের পানি ধরে রাখতে পারল না, চিৎকার করে বলল, আমার সাথে কেন এমন করো? আমি তোমার কি ক্ষতি করছি? আমাকে যদি নিজের কাছে টেনে নিতে নাই পারবে, তাহলে কেন আমাকে বিয়ে করলে? তুমি কি বুঝতে পারো না? অন্য মেয়েদের মতো আমারও তো ইচ্ছা করে স্বামীর আদর ভালোবাসা পেতে। আদিত্য, প্লিজ আমাকে তোমার কাছে টেনে নাও, আমি আর পারছি না। এটা কোনো জীবন? বিয়ে করে যদি সেই সিঙ্গেল লাইফের মতোই থাকতে হয়, তাহলে তো বিয়ে করার কোনো প্রয়োজন ছিল না। আদিবা কথাগুলো বলে কান্না করতে লাগলো। আদিত্য রেগে গিয়ে বলল, মাথা যন্ত্রণা করছে। আমি তো আপনাকে বিয়ে করতে চাই নাই, আমাকে জোর করে আপনার সাথে বিয়ে দিয়েছে। আমি আপনাকে বিয়ে করতে চাই নাই। তুমি বিয়ের সময় আমায় কেন বলো নাই আমাকে তুমি বিয়ে করতে পারবে না? কিভাবে বলতাম? আমাকে বলার সুযোগ দিয়েছে নাকি? যখন একটা সুযোগ পেলাম তখন আমার বাবা মা অলরেডি আপনার বাবার থেকে 20 লাখ টাকা নিয়ে নিয়েছে। সেখানে না করতে গিয়েও বলতে পারি নাই। আর টাকাটাও দরকার ছিল। বাহ, কত সুন্দর কথা। টাকা দরকার ছিল জন্য বাবা মায়ের কথা মতো আমাকে বিয়ে করে ফেললে। টাকার এত লোভ তোমাদের। টাকার জন্য যাদের বিয়ে করলে একবার ভাবলে না, যাকে স্ত্রীর অধিকার দিতে পারবো না, ওই মেয়েটা কিভাবে থাকবে একা? ওই মেয়েটারও তো চাহিদা বলে কথা আছে, তাই না? আমি আপনার থেকে 1 বছর সময় চেয়েছিলাম, কিন্তু আমি আপনার সাথে মিশতে পারছি না। কেন পারছো না? হ্যাঁ, তুমি সত্যি করে আজকে বলবে কেন তুমি আমাকে মানতে পারছো না? তুমি কি অক্ষম নাকি? আদিবার কথা শুনে আদিত্যর রাগ উঠে গেল, কিন্তু কিছু না বলে প্যান্ট হাতে নিয়ে পড়তে যাবে। সাথে সাথেই আদিবা প্যান্ট টান দিয়ে ফেলে দিল। তারপর নিজের শরীরের জামা এক টান দিয়ে খুলে ফেলল। আদিত্য আদিবা কি বলল, পাগল হয়ে গেলেন নাকি? এই জামাটা তো আপনার অনেক পছন্দ, এভাবে ছিঁড়ে ফেলেন কেন? আমার সব থেকে স্পেশাল সেটাই তো আমার হতে চায় না, সেখানে তো সামান্য জামা। আদিত্য আর কিছু না বলে শার্ট নিতে যাবে। আদিবা সাথে সাথেই সরিয়ে ফেলল। আদিত্যের হাত নিজের বুকের সাথে চেপে ধরলে আদিত্য হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। আদিবা আস্তে আস্তে আদিত্যর কাছে গিয়ে আদিত্যর মাথার পিছনে হাত দিয়ে ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। আস্তে আস্তে আদিত্য নিজের কন্ট্রোল হারিয়ে ফেল। আদিবার সাথে তাল মিলিয়ে আদর করতে লাগলো। আদিবা আদিত্যকে খামচি দিয়ে ধরে চোখ বন্ধ করে অনুভব করতে লাগলো। আদিত্য পাগলের মতো আদিবাকে আদর করতে লাগলো। আদিবা পাগলের মতো আদিত্যকে চুমুতে ভরিয়ে দিতে লাগলো। আস্তে আস্তে দুজন ক্লান্ত হয়ে গেল। আদিত্য আদিবার বুকে মাথা দিয়ে শুয়ে পড়ে। আদিবা আদিত্যের মাথায় হাত দিয়ে পড়ল। আদিত্য, কেন আমায় মেনে নিতে পারো না? আমাকে একটু মন থেকে ভালোবাসলে কি হয়? তুমি কি বোঝো না একজন স্ত্রীর কি প্রয়োজন? আমি বাইরে থাকি, আমি চাইলেই কিন্তু পরপুরুষের সাথে শারীরিক সম্পর্ক করতে পারি। কেন করি না জানো? আমি তোমাকে ভালোবাসি। আমি চাই না আমার শরীরে আর অন্য কেউ স্পর্শ করুক তুমি ছাড়া। আমি নিজেকে কতটা কন্ট্রোল করে রাখি তোমার কোনো ধারণা আছে? আমার কতটা তোমাকে কাছে পেতে ইচ্ছে করে। তাও আমি তোমাকে 1 বছর সময় দিয়েছিলাম। আদিবা কথাগুলো বলে কাঁদতে লাগলো। আদিত্য আদিবার কথাগুলো শুনতে থাকলো, কোনো কিছু বলল না। আদিবা আবার বলল, আমি তোমার সাথে এমন জোর করে করতে চাই নাই, কিন্তু আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছো। আপনি ভার্জিন কিভাবে হইলেন? আদিত্যের কথা শুনে আদিবা অবাক হয়ে গেল। আদিবার সাথে সাথে আদিত্যকে বুক থেকে সরিয়ে দিয়ে বলল, এসব কি ধরনের কথা? কেন আমাকে তুমি নোংরা মেয়ে ভেবেছিলে নাকি? আমি পরপুরুষের সাথে আগে শারীরিক সম্পর্ক করছি। আমার ধারণা ছিল আপনি ভার্জিন না।
আমি ভার্জিন হই বা না হই, এইখানে ভার্জিনের প্রশ্ন কেন আসলো? তুমি কি আমাকে ভার্জিন না ভেবে আমার থেকে দূরে ছিলে নাকি? না, তাহলে জানি না, ঘুম পাচ্ছে, ঘুমাবো। ঘুমাতে পারবে না? আমার প্রশ্নের উত্তর দাও। আদিত্য কোনো কথা না বলে খাট থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। আদিবা আদিত্যের চলে যাওয়ার দিকে তাকিয়ে দেখতে লাগলো। আদিত্য গোসল করতে লাগলো। গোসল করা শেষ করে তোয়ালে পরে বাহিরে আসলো। আদিবা কাঁথা জড়িয়ে শুয়ে আছে। আদিত্য শার্ট প্যান্ট পরতে নিলেই আদিবা বলল, আদিত্য, তুমি আমার থেকে কি লুকাচ্ছ? কি লুকাবো? আমার থেকে তুমি অনেক বড় কিছু লুকাচ্ছ। দেখো, আমি তোমার স্ত্রী। আমার মনে হয় তোমার মনের কথাগুলো আমাকে বলে দেওয়া উচিত। এইভাবে নিজের ভেতর পুষিয়ে রেখে ভেতরে ভেতরে নিজেকে শেষ করে দিও না। উফ, ঘুমান তো। এত কথা কেন বলেন? আর পুলিশ হয়েছে দেখে যে আমাকে জেরা করবেন, এটা একদম করতে আসেন না। ঘুমান। আদিবা আর কিছু বলল না। আদিত্য শার্ট প্যান্ট পরে নিল। তারপর আদিবার পাশে গিয়ে শুয়ে পড়ল। আদিবা কিছুক্ষণ আদিত্যের দিকে তাকিয়ে আদিত্যের শরীরে হাত দিলে আদিত্য প্রথমে সরিয়ে দিল, দ্বিতীয়বার আর সরিয়ে দিল না। আদিবা আদিত্যের কাছে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। আস্তে আস্তে আদিত্যকে সোজা করে শুয়ে দিয়ে বুকে মাথা দিয়ে শুয়ে থাকলো। আদিত্য কিছু না বলে চোখ বন্ধ করে রাখলো। আদিবা বলল, এই জায়গাটা শুধু আমার, অন্য কাউকে দিয়ে রাখো নাই তো? আদিবার কথা শুনে আদিত্য চোখ খুলল। আদিত্য কিছু বলল না। আদিবাকে জড়িয়ে ধরলে আদিবা খুশি হয়ে কপালে গালে থুতনিতে কিস করলো। আদিত্য চোখ বন্ধ করে শুয়ে থাকলো, কিছু বলছে না দেখে। আদিবা নিজেই আদিত্যের ঠোঁটে নিজের কপাল গাল ছুঁয়ে নিল। তারপর শান্ত মেয়ের মতো আদিত্যের বুকে শুয়ে পড়ল। আদিত্য আদিবার পাগলামি দেখে এক ফোঁটা পানি পড়ার আগেই মুছে ফেল। সকালে ঘুম ভাঙলে আদিবা আদিত্যের বুকে মাথা তুলে আদিত্যের মুখের দিকে তাকিয়ে থাকলো। হঠাৎ করে দরজার ভিতরে কেউ ঢুকে পড়লে আদিবা চমকে যায়। আদিত্যের ঘুম ভেঙে যায়। সামনে তাকিয়ে দেখে আদিবার বান্ধবী তুলি দাঁড়িয়ে আছে। আদিত্য আদিবাকে সরিয়ে দিয়ে লাফ দিয়ে উঠে পড়ল। তুলি হাসতে হাসতে বলল, বাহ বাহ। আদিবা লজ্জা পেয়ে কাঁথা দিয়ে শরীর ঢেকে আদর্শা হয়ে বসে বলল, কিরে শয়তান, নক করে তো ঢুকবি। আপনারা ভাই কেন দরজা লক করেন নাই? ধাক্কা দিয়েছি, খুলে গেছে। এখানে আমার কি দোষ? ইয়া মানে, রাতে খেয়াল ছিল না দরজা লাগানোর? খেয়াল থাকবে কিভাবে? জামাইয়ের আদর পেলে কি আর হুঁশ থাকে? যা ফাজিল, তুই বসেক, আমি গোসল করে আসছি। শার্ট আর প্যান্টটা দে তো। তুলি আদিত্যের শার্ট প্যান্ট দিলে আদিবা পরে নিয়ে কাঁথা শরীর থেকে সরিয়ে ওয়াশরুমে চলে গেল। আদিত্য ভয়ে ভয়ে তুলির দিকে তাকালে। তুলি আদিবাকে ওয়াশরুমে ঢুকতে দেখে রাগী লুক নিয়ে আদিত্যের দিকে তাকিয়ে আদিত্যর কাছে গিয়ে হাত মুচো দিয়ে ধরে বলল, তোকে না বলেছিলাম ওর সাথে শারীরিক সম্পর্ক না করতে? তারপরও তুই কোন সাহসে করলি? মেয়ে মানুষ দেখলে মাথা ঠিক থাকে না তোর, তাই না? দেখেন, উনি আমার স্ত্রী। আমি ওনার সাথে সম্পর্ক করব, এটাই স্বাভাবিক। দেখেন, আমি আর ওনাকে কষ্ট দিতে পারবো না। তুলি রেগে গিয়ে আদিত্যের গলা চেপে ধরে দেওয়ালের সাথে লাগিয়ে দিয়ে বলল, খুব সাহস বেড়ে গেছে, এখন মুখে মুখে কথা বলা শিখে গেছোস? আদিত্য তুলিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে কাশতে কাশতে বলল, আরে, আপনি কেমন মানুষ? নিজের বেস্ট ফ্রেন্ডদের স্বামীর সাথে এমন করতে লজ্জা করে না? আপনাকে উনি কতটা ভালোবাসে আর কতটা বিশ্বাস করে, আর আপনি কি না তার সংসার ভাঙার জন্য উঠে পড়ে লেগেছেন? আরে, আপনি কি মানুষ নাকি? আদিত্যের কথা শুনে তুলি ফ্লোর থেকে উঠে মুচকি হাসি দিয়ে আদিত্যের গালে ঠাস করে থাপ্পড় মেরেই পড়ল, তুই খুব ভালো মানুষ নাকি? শোন, পাকনা পাকনা কথা বলিস না। আমাকে যদি আর রাগাস তাহলে কিন্তু বুঝতে পারছিস আমি কি করতে পারি। উফ, এক ডায়লগ শুনতে শুনতে কানটা পচে গেল। আরে, নতুন কিছু বলেন। নতুন কিছু বলবো? আমার ফ্রেন্ডকে বললে কেমন হবে? তুলি কথাটা বলে আদিবাকে ডাকতে যাবে, সাথে সাথেই আদিত্য তুলির মুখ চেপে ধরে পড়ল। চুপ করেন, আই অ্যাম সরি। আদিত্যের হাত সরিয়ে দিয়ে মুচকি হাসি দিয়ে বলল, গুড। নেক্সট টাইম আবার যদি ওর সাথে শারীরিক সম্পর্ক করস তাহলে আমার থেকে খারাপ কেউ হতে পারবে না। আচ্ছা, আপনার সমস্যাটা কি আমাকে বলতে পারবেন? আপনার শরীরের চাহিদা আপনি তো মিটিয়ে নেন, আমাকে তো আর আপনি মন থেকে ভালোবাসেন না। তাহলে আমি আমার স্ত্রীর সাথে কেন শারীরিক সম্পর্ক করতে পারবো না? আপনার সমস্যা কি? দেখেন, আমি আমার স্ত্রীর সাথে আর এমন ব্যবহার করতে পারছি না। তুলি দাঁতে দাঁত চেপে কিছু বলতে যাবে, তখনই ওয়াশরুমের দরজা খোলার শব্দ হলে তুলি খাটে গিয়ে বসে পড়ে। আদিত্য খাট থেকে ফোনটা নিয়ে সোফায় বসে গেম খেলতে লাগলো। আদিবা বের হয়ে বলল, তুলি কিছু মনে করিস না, এ আমার জামাইটা না, সামনে শালিকা বসে আছে,
কোথায় শালিকার সাথে কথা বলবে সেখানে উনি গেম খেলা নিয়ে ব্যস্ত। বাদ দে, তোর জামাই যে চুপচাপ আমি তো জানি না, তাই ওইসব নিয়ে কিছু মনে করি না। আদিত্য আদিবার কথায় কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। আদিত্য ওয়াশরুম থেকে বের হয়ে দেখে তুলি আদিবা হাসাহাসি করছে। আদিত্য কিছু না বলে রুম থেকে বের হইলে আদিবা তুলিকে বলে উঠল, এই তুলি, তুই বিয়ে কেন করিস না রে? কবে বিয়ে করবি? আল্লাহ যেদিন বিয়ের ফুল ফোটাবে সেদিন করব। বিয়ে তাড়াতাড়ি করে ফেল, এইভাবে আর কতদিন থাকবি? আচ্ছা নিচে চল, নাস্তা করে নেই। আচ্ছা চল। আদিবা তুলি নিচে চলে গেল। তুলি আদিবা নিচে গেলে দেখতে পেল আদিত্য খাবার খাচ্ছে আর টিভিতে কার্টুন দেখছে। আদিবা আর তুলি টেবিলে বসলে কাজের বুয়া খাবার বেড়ে দিতে লাগলো। আদিবা আর তুলি গল্প করতে করতে খাবার খেতে লাগলো। আদিত্য খাবার খাওয়া শেষ করে সোফায় শুয়ে থেকে টিভি দেখতে লাগলো। আদিবা তুলি খাওয়া শেষ করে আদিত্যের দিকে এগিয়ে আসলো। তুলি পাশের সোফায় বসলে আদিবা আদিত্যের পায়ের কাছে বসতে নিলে আদিত্য উঠে পড়ল। আমার উপরে পা দিয়ে শুয়ে থাকতে পারো, উঠতে হবে না। না, দরকার নাই। তার দুলাভের দিনকাল কেমন যাচ্ছে? তুলির কথা শুনে আদিত্য চমকে উঠল। আদিত্য নিজেকে স্বাভাবিক করে তুলির দিকে তাকিয়ে বলল, জি ভালো। আদিত্য কথাটা বলে মনে মনে ভাবতে লাগলো। হা, আমার বউয়ের সামনে দুলাভাই ডাকছে, মুখটা দেখে হাসতে ইচ্ছে করছে। না থাক, হাসলে পরে আবার আমার 12টা বাজিয়ে দিবে। আদিত্য, তুমি বড় হবে কবে? এখনো কি কার্টুন দেখার বয়স আছে তোমার? আমাদের বাচ্চা কাচ্চা হইলে তখন কি করবে? কি আর করব, বাচ্চাকে নিয়ে কার্টুন দেখব। আদিত্যের কথা শুনে আদিবা হাসতে লাগলো। আদিবার সাথে তাল মিলিয়ে তুলি হাসার অভিনয় করতে লাগলো। আর আদিত্যের দিকে মাঝে মাঝে রাগী লোক নিয়ে তাকালো। তুলি আদিবার দিকে তাকিয়ে বলল, আদিবা, কয়েকদিনের ছুটি নিয়ে এসেছিস? 2 মাসের ছুটি পেয়েছি। আদিবার কথা শুনে তুলির আগে শরীর জ্বলতে লাগলো। আদিত্য মনে মনে অনেক খুশি হলো। আদিত্য মনে মনে ভাবতে লাগলো, উফ, যাক 2 মাস চিল মোডে থাকা যাবে। বউ থাকলে তাও পেটনিটা আমার কাছে আসতে পারবে না। আদিত্যের মিটিমিটি হাসিটা তুলির চোখে পড়ল। তুলির রাগে দাঁতে দাঁত চেপে ধরলো। আদিবা রিমোট নিয়ে চ্যানেল পরিবর্তন করতে লাগলো। আদিত্য তুলিকে দেখে আদিবার কোলে মাথা দিল। আদিবা অবাক হয়ে যায়। আদিবা আদিত্যের কপালে ঠোঁটে স্পর্শ এঁকে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আদিত্য আদিবার কোলে মাথা দিয়ে টিভি দেখতে লাগলো। আর তুলি রেগে লাল হয়ে যেতে লাগলো। আদিবা তুলির দিকে চোখ গেলে বলল, কিরে, এত কি ভাবস? এক নজরের আমাদের দিকে তাকিয়ে আসোস? আদিবার কথা শুনে তুলি স্বাভাবিক হয়ে পড়ল। দোস্ত, আমাকে একটু বের হতে হবে, আমার কাজ আছে, পরে আসবো। এখন কি চলে যাবি? তাড়াতাড়ি আসিস, অনেক দিন পর তোকে পেয়েছি। আচ্ছা চলে আসবো। তুলি উঠে চলে গেল। আদিত্য মনে মনে ভাবতে লাগলো, যা পেটনি যা, এখন থেকে তোর জন্য আমার বউয়ের থেকে আমাকে আলাদা থাকতে হয়। আর বউকে কষ্ট দিব না, যা ইচ্ছে কর গা যা। আদিত্য কথাগুলো ভাবছিল। আদিবা আদিত্যর দিকে তাকিয়ে বলল, এইভাবে কিছুটা সময় আমায় দিলে কি হয় তোমার? অনেক কিছু হয়। আদিত্য কথাটা বলে রুমে চলে গেল। রুমে যেতেই আদিত্য ফোন হাতে নিয়ে অনলাইনে গেল। তুলির এসএমএস দেখে ঢোক গিলে এসএমএস দিল, তুলি প্লিজ এমন কিছু করো না, আমি আসছি তোমার সাথে দেখা করতে। বলো কোথায় যেতে হবে? যেখানে দেখা করস ওখানেই চলে আয়, না হলে ভিডিওগুলো দুজনের কাছে চলে যাবে। আমি আসছি। আদিত্য এসএমএস দিয়ে সব এসএমএস ডিলিট করে দিল। তারপর অফলাইনে গিয়ে ফোনটা পকেটে রেখে দিল। আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে গিয়ে পরে নিল। তারপর নিচে গিয়ে আদিবাকে বলল, আমাকে একটু বের হতে হবে। আপনি চাইলে আপনার বাড়িতেও যেতে পারেন, আর না হয় আমাদের বাসায় যেতে পারেন। এখন কোথায় যাবে? আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে হবে, একটু দরকার আছে, আমি আসছি। আদিত্য আদিবাকে আর কোনো কথা বলতে না দিয়ে চলে গেল। আদিবা কিছু বলতে গিয়েও থেমে গেল। আদিবা মন খারাপ করে বসে থাকলো। আদিত্য বাইক নিয়ে বের হয়ে গেল। বাইক নিয়ে সোজা তুলির সাথে দেখা করতে গেল। বাসার ভিতর গেলে তুলি টান দিয়ে আদিত্যকে বাসার ভিতর নিয়ে দরজা লাগিয়ে দিয়ে ধাক্কা দিয়ে খাটের উপর ফেলে দিল। আদিত্য তুলির চাহনি দেখে বুঝে গেল তুলি এখন কি করবে। আদিত্য তুলিকে থামিয়ে দিয়ে বলল, প্লিজ। তুলি নিজের শরীর থেকে ওড়না ফেলে দিল। আদিত্যের দিকে এগিয়ে আসতে লাগলো। আদিত্য খাটের উপর থেকে নেমে চলে যেতে নিবে, তখনই তুলি হাত ধরে টান দিয়ে খাটের উপর ফেলে দিয়ে জামা খুলে ফেলল আর রেগে বলতে লাগলো, বউকে আদর করতে কোনো সমস্যা হলো না, আর আমার বেলায় এত নাটক। নিজেকে খুব ভালো মানুষ ভাবস তাই না? বিয়ের আগে যে অন্য মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করেছস, সেই সময় এত ভদ্রতা কোথায় গেল? আর আমার বেলায় তোর যত নাটক। আপনি না আমার ভালোবাসার মানুষ, আর না আপনি আমার স্ত্রী।
কেন, গার্লফ্রেন্ডের সাথে শারীরিক সম্পর্ক করা কি হালাল নাকি? না, হারাম আমি জানি, আবেগের বশে করেছি। আচ্ছা, আপনি এই যে আমার সাথে জোর করে এইসব করেন, আপনি মজা পান এইসবে? শুনেন, আমাকে ছেড়ে দেন, আপনি একটা বিয়ে করে নেন, আর দয়া করে আমাকে ব্ল্যাকমেইল করা বন্ধ করেন। চুপ কর তুই, তোর এই জ্ঞানমূলক কথা শুনতে চাই না, আমার চাহিদা মিটিয়ে দে। তুলি কথাটা বলে আদিত্যের উপর ঝাঁপিয়ে পড়লো। আদিত্য সরিয়ে দেওয়ার চেষ্টা করলো, লাভ হলো না। তুলি ঠোঁট দুইটা কামড় দিয়ে ধরলো। আদিত্য আস্তে আস্তে তুলিকে নিজের আয়ত্তে নিয়ে সজোরে ধাক্কা মেরে ফেলে দিয়ে পড়লো। ধুরবাল, এই প্যারা আর নিতে পারছি না। এত ব্ল্যাকমেইল করলে কেমনটা লাগে? তুই যে এত বাড়াবাড়ি করস, আমি চাইলে তোকে এখন খুন করে চলে যেতে পারি। তাই নাকি? আমার গায়ে একটু হাত তুলবি তো সোজা তোর ভিডিওগুলো চলে যাবে। কারণ আমি এখান থেকে যদি 10 ঘন্টার ভিতরে না বের হয় তাহলে সেন্ড করে দিব। তোর মতো কালনাগিনী একটাও দেখি নাই। ভাই, আমাকে একটু মুক্তি দে। আমি যতদিন বেঁচে আছি আমি তো তোকে মুক্তি দিব না। এই শোন, বেশি কথা বলিস না, আমাকে আমার কাজ করতে দে। তুলি আবার আদিত্যের উপর উঠে ঝাঁপিয়ে পড়লো। আদিত্য আর বাধা দিতে পারলো না। তুলি অনেকক্ষণ পর আদিত্যকে ছেড়ে দিল। আদিত্য শার্ট প্যান্ট পরে বলল, হয়েছে তো তোর, এখন আমি আসছি। আদিত্য তুলিকে সরিয়ে দিয়ে চলে আসবে। তুলি হাত ধরে টান দিয়ে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে বলল, আমার বুকে কিছুক্ষণ শুয়ে থাকলে কি হয়? এত তাড়া কেন বইয়ের কাছে যাওয়ার? আমার অত ঠেকা পড়ে নাই আপনার সাথে আরো কিছুক্ষণ থাকার। আদিত্য তুলির উপর থেকে উঠে চলে গেল। আদিত্য বাইক নিয়ে সোজা বাসার কাছে গেল। আদিপাকে কল দিলে আদিপা কল রিসিভ করে বলল, কোথায় তুমি? আমি তো বাসার নিচে, আপনি কোথায়? আমার বাসায় চলে আসো। আচ্ছা। আদিত্য কলটা কেটে দিল। কল কেটে বাসার ভেতরে ঢুকে সোজা নিজের রুমে গিয়ে গোসল করতে লাগলো। তুলির কিস করা জায়গাগুলো ভালো করে সাবান দিয়ে ঘষতে লাগলো। রাগে আদিত্যর শরীর চলতে লাগলো। অনেকক্ষণ গোসল করে শার্ট প্যান্ট পরিবর্তন করে নিল। তারপর বাইকের চাবি নিয়ে বের হয়ে গেল। আদিত্যর শ্বশুরবাড়ি চলে গেল। বাসার কলিং বেল দিতেই দরজা খুলে দিল আদিবার বড় বোন রাইসা। আদিত্য রাইসার দিকে কিছুক্ষণ তাকিয়ে দেখে বলল, আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, ভালো। তুমি কেমন আছো? যেমন থাকার কথা তেমন আছি। ভিতরে আসো। আদিত্য ভিতরে ঢুকলে রাইসার হাজবেন্ডকে দেখে বলল, আসসালামু আলাইকুম দুলাভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। ছোট ভাই, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। যাক, ভালোই হলো, ছোট ভাইরাও চলে এসেছে। একা একা কি দিন যায়। রাতুলের কথা শুনে মুচকি হাসলো। আদিত্য আদিবার আব্বু আম্মুকে সালাম দিল। আদিত্য আদিবার পাশে বসলো। রাইসা রাতুলের পাশে বসলে আদিত্য নিচের দিকে তাকিয়ে থেকে বলল, তা আপনারা কবে এসেছেন? গতকাল এসেছি, তুমি তো নাকি এখানে আসো না। তা ভাই, একটু শ্বশুর শাশুড়ির খোঁজও তো নিতে পারো। চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, তাই আর এখন দরকার ছাড় এইদিকে আসা হয় না। আর আম্মুর সাথে তো মাঝে মাঝে বলে কথা হয়। ও আচ্ছা। তুমি চাকরি খুঁজছো? কেন বিশ্বাস হয় না নাকি? এমনভাবে অবাক হইলেন। কি আদিত্য, আদিবাকে তুমি এখনো আপনি বলে ডাকো? এইটা আমার মুদ্রা দোষ, সবাইকে আপনি বলতে ভালো লাগে। আচ্ছা। তা কি চাকরি খুঁজছো তুমি? কলেজে শিক্ষকতার জন্য পরীক্ষা দিয়েছি, দেখা যাক ভাগ্য ভালো হইলে চাকরিটা হবে, না হইলে তো কিছু করার নাই। ও আচ্ছা। আদিত্য রাইসার দিকে এক নজর তাকিয়ে আবার নিচের দিকে তাকিয়ে থাকলো। আদিবার দিকে তাকিয়ে বলল, আমাকে এক গ্লাস পানি নিয়ে এসে দিতে পারবেন? আচ্ছা তুমি বসো, আমি নিয়ে আসছি। আদিবা তুই থাক, আমি নিয়ে আসছি। রাইসা উঠে চলে গেল। আদিবা রাতুলের সাথে গল্প করতে লাগলো। রাইসা এক গ্লাস পানি নিয়ে এসেছে। আদিত্যর হাতে দিলে রাইসার হাতের স্পর্শে কেঁপে উঠল। রাইসার দিকে তাকাতেই রাইসা আদিত্যের দিকে তাকিয়ে ফেক একটা হাসি দিল। আদিত্য পানির গ্লাসটা নিয়ে খেতে লাগলো। রাইসা সোফায় গিয়ে বসলো। আদিত্য পানি খেয়ে টি টেবিলে রেখে দিল গ্লাসটা। রাইসার দিকে আর চোখে তাকাতেই ফোন বেজে উঠল। আদিত্য ফোনটা হাতে নিয়ে দেখে ওর আম্মু কল দিয়েছে। আদিত্য কলটা রিসিভ করে কিছুটা দূরে চলে গেল। হ্যাঁ আম্মু বলো। কোথায় তুই? ওনার সাথে ওনাদের বাসায় এসেছি। আমাদের বাসায় কখন আসবে? আমি জানি না, ওনাকে কল দিয়ে জিজ্ঞেস করো। আচ্ছা, রাখছি। আদিত্যের আম্মু কল কেটে দিল। আদিত্য আদিপার কাছে গিয়ে বসলো। আদিপার ফোনটা সহ বেজে উঠল। আদিপা কলটা রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, তুমি কেমন আছো মা? জি ভালো। আমাদের বাসায় কবে আসবে? 2 মাস ছুটি পেয়েছি,
তাই ভাবছি 1 মাস এখানে থাকবো, 1 মাস আপনাদের সাথে থাকবো। তাহলে এই 1 মাস ওইখানেই থাকবে? জি। একবার তো ঘুরে যেতে পারো। জি আম্মু, যাব। আদিবা আর কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিল। রাইসা আদিত্যের দিকে তাকিয়ে বলল, আদিত্য, হুম। আমাকে একটু হসপিটাল থেকে রিপোর্ট নিয়ে এসেছে দিবি? আর রাকিবের কাছে রিপোর্টটা আছে। রাইসার কথা শুনে আদিবা রাতুল অবাক হয়ে গেল। রাতুল রাইসার দিকে তাকিয়ে বলল, আরে ছোট ভাই, ভাইকে কেন পাঠাচ্ছ? আমি নিয়ে আসবো নি। সমস্যা নাই, আমি এখনই নিয়ে আসছি। আদিত্য বাসা থেকে বের হয়ে যেতে নিবে, তখনই রাইসা বলল, আদিত্য শোনো, আমিও যাব। অনেকদিন ধরে বন্ধুদের সাথে দেখা হয় না। আমি তো হসপিটালে যাচ্ছি, ক্লাবে তো যাচ্ছি না। সমস্যা নেই, ওইখান থেকে ক্লাবে সবার সাথে দেখা করে নিব। আচ্ছা আসেন। রাইসা রুমে চলে গেল। আদিত্য সোফায় বসে রাইসার জন্য অপেক্ষা করতে লাগলো। আদিবা আদিত্যের দিকে তাকিয়ে বলল, আদিত্য তুমি কি, হ্যাঁ, আপুর সাথে পড়াশোনা করছো নাকি? না, এটা কিভাবে হয়? তুমি তো অন্য ভার্সিটিতে পড়েছো। রাকিবের মাধ্যমে পরিচয় হয়েছিল, আর ওনার ফ্রেন্ড যারা, ওরা সব আমার কলেজ ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ড ছিল। ও, তার মানে আপুকে আগে থেকেই চেনো? হুম। আদিবা আর কিছু বলতে যাবে, তখনই রাইসা চলে আসে। হঠাৎ করে রাইসার মাথা ব্যথা, বমি চলে আসলে রাতুল গিয়ে রাইসাকে ধরে। রাইসা আদিত্যের দিকে তাকিয়ে বলল, আদিত্য তুমি যাও, আমার খারাপ লাগছে খুব। আচ্ছা ডাক্তারকে কল দিব কি? দরকার নাই। আদিত্য রাইসার দিকে কয়েক মিনিট তাকিয়ে থেকে চলে গেল। বাইক নিয়ে সোজা হসপিটালে গিয়ে রাকিবের সাথে দেখা করলো। রাকিব আদিত্যকে দেখে অবাক হয়ে বলল, কি রে, কেমন আছোস? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছোস? ভালো, বসে। আদিত্য চেয়ার টেনে বসে বলল, রাইসার কি হয়েছে রে? আমাকে দিয়ে রিপোর্ট নিয়ে যেতে বলল। পরে বলছি, আগে শোন। বল। তুই কি জানোস তুলি গতকাল এখানে এসেছিল? কেন? আদিত্য, তুলি প্রেগনেন্ট। আদিত্য অবাক হয়ে যায়। আদিত্য ভুরু কুচকে বলল, পাগল হয়ে গেছোস? ওই তো সবসময় মেডিসিন খেয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক করতে আসতো আমার জানা মতে। আমার মনে হয় না। আমার মাথায় কিছু কাজ করছে না। আচ্ছা ওই কি জানে এটা? না, আমি কিছু বলি নাই। আমি বলেছি পরে এসেছো, আমি তোমাকে পরে রিপোর্ট দিয়ে দিব। ও আচ্ছা, রাইসা কি হয়েছে সেটা বল। রাকিব আদিত্যর দিকে তাকিয়ে বলল, কি হলো? আমার দিকে এভাবে তাকিয়ে আসোস কেন? রাইসাও প্রেগনেন্ট, 4 মাসের বাচ্চা ওর পেটে। আদিত্য রাকিবের কথা শুনে মুখে হাসি টেনে নিয়ে এসে বলল, ও আচ্ছা, তাহলে তো খুশির সংবাদ। তোর জন্য কি খুশির সংবাদ? হ্যাঁ, কেন না? আদিত্যর চোখ বেয়ে পানি পড়তে লাগলো। রাকিব আদিত্যর কাছে এসেছে। আদিত্যের কাঁধে হাত রেখে বলল, আমি জানি তোর বুকটাই কষ্টে ফেটে যাচ্ছে। যেখানে আজ তোদের দুইজনের সন্তান হতে পারতো, ভাগ্যক্রমে সন্তানের বাবা তুই না। আদিত্য রাকিবকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, রাকিব আমার সাথে কেন এমন হয়? না ভালোবাসার মানুষটাকে পাইলাম, আর না নিজের স্ত্রীকে ভালো রাখতে পারছি। এই জন্য বলে বিয়ের আগে অবৈধ সম্পর্কে জড়াতে হয় না। কেন যে সেই দিন অতটা কাছে চলে গেছিলাম? কেনই বা ওইসব ভিডিও করে নিল? আর ভাগ্যটা বা কেমন যে ভালোবাসার মানুষকে তো পেলাম না, উল্টা তার ছোট বোনের সাথে বিয়ে হলো। রাকিব আদিত্যকে কি বলে সান্ত্বনা দিবে বুঝতে পারছে না। আদিত্যকে টিস্যু দিয়ে বলল, দেখ, কান্না করিস না, ভাগ্যের উপর ছেড়ে দে। আর এই তুলির একটা ব্যবস্থা করতে হবে, না হলে এভাবে কতদিন চলবে? অলরেডি ও ইচ্ছে করে মা হয়েছে, ওই তোকে ভাবির থেকে আলাদা করে ছাড়বে। আর এদিকে রাইসের সংসারটাও ভেবে দেখ। অদিত্য, আমার মনে হয় এভাবে আর চলতে না দিয়ে ভাবিকা দুলাভাইকে সব বলে দে। তুই কি পাগল হয়ে গেছস? রাতুল ভাই এসব জানলে রাইসার সাথে কি ঝড় উঠবে বুঝতে পারছস? তার উপরে রাইসা মা হতে চলেছে। এখন যদি আমি সব বলে দেই, বাচ্চার উপরে প্রভাব পড়বে। আমি নিজের কথা ভাবি না, আমার জন্য রাইসার ক্ষতি হোক এইটা আমি সহ্য করতে পারবো না। 1 বছর সহ্য করতে পারলে এখনো সহ্য করতে পারবো, আমাকে সহ্য করতে হবে। শোন, ভাবি একদিন জেনে যাবে, তখন কি করবি? নিজের মুখে যদি বলস, ব্যাপারটা ভিন্ন রকম হবে, আর নিজ থেকে জানলে ভয়ঙ্কর হয়ে উঠবে। তোর কি মনে হয় আদিবা যদি জানতে পারে তার বোনের সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, তার মনে কত বড় প্রভাব ফেলবে বুঝতে পারছস? নিজের বোনকে ঘৃণা করতে শুরু করবে। আমার কথা তো বাদই দিলাম। তাহলে দেখ কি করবি, তোর যেটা ভালো মনে হয় সেটা কর, আমার আর কিছু বলার নেই। আদিত্য চোখ মুছে রাইসার রিপোর্ট কাগজ নিয়ে চলে গেল। রাকিব ডাক দিয়ে আর দিল না। আদিত্য বাইক নিয়ে শ্বশুরবাড়ি চলে গেল। কলিং বেল দিতেই আদিবা দরজা খুলে দেয়। আদিবা আদিত্যের দিকে তাকিয়ে বলল, ও এসেছো তুমি? ডাক্তার কি বললো? এটা কিসের রিপোর্ট? ভিতরে যেতে দেন, তারপর বলি। আদিবা আদিত্যের দিকে তাকিয়ে বলল, কংগ্রেস, আপনারা বাবা মা হতে চলেছেন। আদিত্য ভিতরে ঢুকে রাইসা রাতুলকে দেখে বলল। আদিত্যের কথা শুনে সবাই অনেক খুশি হয়ে গেল।
আদিপা তো সোজা রাইসাকে জড়িয়ে ধরে বলল, ইয়াহু, আমি খালামণি হতে যাচ্ছি। শুক্রিয়া আল্লাহর কাছে, ধন্যবাদ ভাই এত খুশি সংবাদ দেওয়ার জন্য। চলো আমরা সাথে মিষ্টি কিনে নিয়ে আসি। রাতুল খুশি হয়ে রাইসাকে সবার সামনে জড়িয়ে ধরে। আদিত্য সাথে সাথে পিছন ঘুরে তাকালো। রাতুল রাইসাকে কিস করে উঠে পড়ল। আদিপা মিটি মিটি হাসতে লাগলো। আদিত্য আর রাতুল চলে গেল। রাইসা আদিপার হাসি দেখে বলল, তা তুই কবে মা হবি? তোদের তো বিয়ের 1 বছর হয়ে গেল, এখনো তো বাচ্চা নেওয়ার সময় বের কর। রাইসার কথা শুনে এক নিমিষে আদিপার হাসি মুখটা মলিন হয়ে গেল। রাইসা আদিপার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, 1 নিমিষে এই মুখে হাসি কই গেল? রাইসার কথা শুনে আদিপা হেসে বলল, ইনশাআল্লাহ, আল্লাহ যেদিন চাইবে সেদিন অবশ্যই মা হব। যাই বলো আপু, আমি অনেক খুশি যে শেষমেশ আমি খালামণি হতে যাচ্ছি। তাই? আপু, তোমার মুখটা এমন মলিন কেন? তুমি কি খুশি না? রাইসা আদিপার কথা শুনে এক শুকনা হাসি দিয়ে বলল, মা হতে না খেয়ে না খুশি হয়, আমিও অনেক খুশি। শরীরটা খারাপ লাগছে, আর তাই আর হাসিটা মুখে আসছে না। আচ্ছা শোন না, আমাকে একটা রুমে দিয়ে আসবি? আদিবা রাইসাকে ধরে বাথরুমে নিয়ে গেল। আর এদিকে আদিত্য রাতুল মিষ্টি কিনে এনে বাড়িতে এসে সবাইকে খাওয়াতে লাগলো। রাতুল নিজের রুমে চলে গেল। আদিত্য আদিবার রুমে গেল। আদিত্য দেখতে পেল আদিবা জানালার গ্রিল ধরে বাইরের দিকে তাকিয়ে আছে। আদিত্য আদিবার পাশে দাঁড়িয়ে পড়ল। আদিবা আদিত্যের কথা শুনে কিছুটা চমকে গেল। আদিত্যর দিকে তাকিয়ে পড়ল। আপনার মিষ্টি খেয়ে নিন। আদিবার কথা শুনে আদিত্য থমকে গেল। আদিত্য কি বলবে বুঝতে পারছে না। আদিত্য মিষ্টিটা হাতে নিয়ে বলল, আচ্ছা আদিত্য, আমরা কবে এই আনন্দটা উপভোগ করতে পারবো? আল্লাহ যেদিন চাইবে সেদিন উপভোগ করতে পারবো। আল্লাহ অবশ্যই দিবে, কিন্তু তুমি আমার না হয়ে দূরে থাকো, তাহলে কিভাবে হবে বলতে পারো? আদিত্য আদিবার দিকে তাকিয়ে বলল, আচ্ছা, যদি কখনো জানতে পারেন আমি আপনাকে দিনের পর দিন ধোঁকা দিয়ে গেছি, তখনও কি আপনি আমাকে ভালোবাসবেন? আদিত্যের কথা শুনে আদিবা অবাক হয়ে গেল। আদিবা আদিত্যের দিকে তাকিয়ে পড়ল। তুমি কি আমায় ধোকা দিয়ে যাচ্ছ আদিত্য? তুমি কি কাউকে ভালোবাসো যার কারণে তুমি আমার কাছে আসতে চাও না? আদিবার কথা শুনে আদিত্য কিছুক্ষণ চুপ থাকলো। আদিবা বলে উঠল, তার মানে তুমি কাউকে ভালোবাসো, তাকে তুমি বিয়ে করতে চাও নাকি? আদিত্য আদিবার দিকে না তাকিয়ে বলে উঠল, আপনাকে যদি কেউ বলে আমি ভালো মানুষ না, আমি আপনাকে ঠকিয়েছি, আর আমি যদি বলি আমি ইচ্ছে করে এসব করি নাই, তাহলে আপনি কাকে বিশ্বাস করবেন? আমাকে নাকি তাকে বিশ্বাস করবেন? আদিবা আদিত্যের হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, আদিত্য, তুমি আমার থেকে লুকাচ্ছ। আমাকে তুমি সত্যিটা বলবে? আমি কথা দিচ্ছি, তুমি যদি আমাকে ছেড়ে অন্য কাউকে ভালোবেসে থাকো, তাকে যদি বিয়ে সুখে থাকতে চাও, তাকে যদি নিয়ে সুখে থাকতে চাও, আমি তোমাকে তার হাতে তুলে দিব, প্রমিস। তারপর তুমি আমাকে সত্যিটাই বলো, কেন আমার থেকে দূরে থাকতে চাও? কেন আমাকে ভালোবাসতে পারছো না? প্লিজ আমাকে বলো আদিত্য, এখনো সময় আছে, আমাকে সত্যিটা বলো। আমি আপনাকে যদি সত্যিটা বলি আপনি সহ্য করতে পারবেন না, তার থেকে অজানা থাক। আদিত্য চলে যেতে নিলে আদিবা আদিত্যের হাত ধরেই বলল, আমি কেন সহ্য করতে পারবো না? আমি তো বললাম আমি শুনতে চাই। তুমি যদি কাউকে ভালোবাসো তো বলো, আমার থেকে ডিভোর্স চাইলে আমি তোমায় দিয়ে দিব। আমি অত কিছু বলতে চাই না, শুধু একটা কথা বলতে চাই, আমি আপনাকে ভালোবাসি, আর আপনাকে আমি হারাতে চাই না। পরিস্থিতি আমাকে আপনার থেকে দূরে সরিয়ে দিচ্ছে, আমি ইচ্ছে করে আপনার থেকে দূরে যেতে চাই না। আমি চাই আর 5টা-10টা স্বামী স্ত্রী সম্পর্কের মতো থাকতে, কিন্তু আমি নিরুপায়। আদিবা আদিত্যকে বলল, কেন তুমি নিরুপায়? কেন পারছো না? আমাকে ভালোবাসলে কেন আমার কাছে আসতে পারো না? বলতে পারবো না। ঠিক বলছো, আমাকে তো বলতে পারবে না, আমি তো তোমার স্ত্রী না। আদিবা আদিত্যকে বলল। আদিত্য কিছু না বলে খাটে শুয়ে পড়ল। আদিত্য মনে মনে ভাবতে লাগলো, আমাকে তুলির সাথে দেখা করতে হবে, আমাকে জানতে হবে ওই মা হলো কিভাবে। আদিত্যকে ভাবতে দেখে আদিবা কিছু না বলে সোফায় বসতে যাবে, তখনই দরজায় নক করার শব্দ হলে আদিবা বলে উঠল, কে? আমি। তুলির কণ্ঠ শুনে আদিত্য চমকে উঠল। তুলি ঘরের ভিতর ঢুকে বলল, কিরে, জামাই বইয়ের ভালো সময়ে চলে আসলাম নাকি? না, বসেক। তুলি আদিবার পাশে বসে বলল, কি ব্যাপার, দুজনের মুখ এমন দেখাচ্ছে কেন? তোদের কি মন খারাপ নাকি? ও, রাইসা আপু নাকি প্রেগনেন্ট? এখন তোরা কবে হবি বাবা মা? জানি না। কি দুলা ভাই, আমার বান্ধবীকে মা বানিয়ে দিতে পারেন না? আদিত্যের রাগ হতে লাগলো। আদিত্য কিছু না বলে চুপচাপ ফোনে গেম খেলতে লাগলো। তুলি আদিত্যকে আবার বলল, কি দুলা ভাই, কথা বলেন না কেন? নাকি মা বানানোর ক্ষমতা আপনার নাই? কথাটা বলে তুলি হাসতে লাগলো। আদিত্যর রাগ কন্ট্রোল করতে না পেরে হাতের কাছেই গ্লাসটা সজোরে ঢিল মেরে চিৎকার করে বলল, আপনার সমস্যা কি?
আমাদের মাঝে এত নাক কেন গলান? সব সময় আমাদের মধ্যে কেন ঢুকে পড়েন? আপনি আমার ওয়াইফের বান্ধবী, আমার না, যে সবসময় আমার সাথে ইয়ার্কি করতে আসবেন। আর আমি মা বানাতে পারবো ওইটা আপনি বলার কে? দয়া প্লিজ আমাদের লাইফ থেকে, দয়া করে প্লিজ আমাদের লাইফ থেকে চলে যান। আমি আর আপনার টর্চার আর নিতে পারছি না। আদিত্যর ব্যবহার দেখে আদিবার রাগ উঠে গেল। আদিবা ঠাস ঠাস করে আদিত্যর গালে থাপ্পড় মেরে বলল, চুপ, একদম চুপ। আমার বান্ধবী না জানি কি বলছে, তুমি আমার স্বামী, তাই ওই তোমার সাথে একটু মজা করছে, তাই সেটাই তোমার হজম করার ক্ষমতা নাই। আর আমার বান্ধবীর সাথে সামান্য কথা আর মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানো না, বেয়াদব কোথাকার। আদিত্য গালে হাত দিয়ে রাগী লুক নিয়ে তুলির দিকে তাকিয়ে রুম থেকে বের হয়ে গেল। আদিবা খাটে বসে পড়ল, হাতের দিকে তাকিয়ে রাগ হতে লাগলো। তুলি আদিবাকে জড়িয়ে ধরে বলল, তুই ওকে মারতে গেলি কেন? এখন তো ঠিক নিজেই কষ্ট পাচ্ছিস। আদিবা তুলিকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। তুলি মিটমিট করে হাসতে লাগলো। আদিবা বলতে লাগলো, তুলি, আদিত্য আমার সাথে কেন এমন করে? তোকে বলেছিলাম না ওই আমার থেকে 1 বছর সময় নিয়েছিল, কিন্তু ওই আগের মতোই আছে, একটুও বদলায় নাই। ওই কেন আমাকে ভালোবাসতে পারে না? সবাই আমাকে কত ভালোবাসে, অথচ আমার স্বামীর ভালোবাসাটাই পাচ্ছি না। এইটা মানুষ জানলে কতটা হাসাহাসি করবে। এমনিতে আমার পেছনে ছেলেরা লেগে থাকে, এতগুলো ছেলেকে রিজেক্ট করছি শুধুমাত্র স্বামীর ভালোবাসা পাবো বলে। উল্টো কি হলো, স্বামী আমার ভালোবাসা তো দূর, সময় দেওয়ারও সময় পায় না। আদিবা কান্না করতে লাগলো। আদিত্য ফোন নিয়ে রুমে ঢুকতেই আদিবার কথা শুনে নিজেকে কন্ট্রোল করতে না পেরে রুমে ঢুকে তুলিকে সরিয়ে দিয়ে আদিবাকে বুকে জড়িয়ে কপালে চুমু দিয়ে ঠোঁট দিয়ে চোখের পানিগুলো শুষে নিতে লাগলো। তুলির রাগে শরীর কাঁপতে লাগলো। আদিবা অবাক হয়ে তাকিয়ে আছে। আদিত্য শক্ত করে বুকে জড়িয়ে পড়ল। আমাকে ক্ষমা করে দাও, আমি আর তোমাকে কষ্ট দিব না। তাই নাকি দুলা ভাই? হ্যাঁ তাই। আপনার কোনো সমস্যা আছে? না, আমার কি সমস্যা হবে? আই এম সরি, আমি তোমার গালে থাপ্পড় দিয়েছি। আমি জানি এটা অন্যায় করে ফেলেছি, কিন্তু তুলির সাথে কেউ খারাপ ব্যবহার করলে আমার সহ্য হয় না। বুঝতে পারছি। আদিবাকে বুকে জড়িয়ে নিল। আদিত্য তুলির দিকে রাগী লুক নিয়ে তাকালে। তুলি কিছু না বলে আদিবার দিকে তাকিয়ে বলল, আদিবা, আমার চা খেতে ইচ্ছে করছে খুব। আচ্ছা তুই বসে। আদিত্য, তুমি খাবে কি? আর প্লিজ আদিত্য, তুলির সাথে খারাপ ব্যবহার করো না। আচ্ছা করব না, যাও নিয়ে আসো। আদিবা চোখ মুছে স্বাভাবিক হয়ে চলে গেল। তুলি আদিত্যের দিকে রাগী লুক নিয়ে তাকালে। আদিত্য আস্তে আস্তে বলল, তোর খবর আছে আদিবা, শুধু নিজে যাক। আমার খবর আছে নাকি তোর? তোর সাহস থেকে আমি অবাক হয়ে যাই। আমার সামনে তুই আদিবাকে জড়িয়ে ধরস, আবার আমাকে অপমান করস। আদিবাকে দেখতে না পেয়ে আদিত্য রেগে তুলির গলা চেপে ধরে বলল, তুই প্রেগনেন্ট কিভাবে হইলি? তুলি আদিত্যর দিকে অবাক চোখে তাকিয়ে ধাক্কা মেরে বলল, মানে তুই জানোস না, গতকাল তুই ডাক্তারের কাছে গেছিলি আর আজ আমি গেছিলাম। রাকিবের থেকে শুনলাম তুই প্রেগনেন্ট। সত্যি করে বল, এই বাচ্চা কার? আমার সাথে যা করস মেডিসিন খেয়ে তো করতি, তাই না? তুলি আদিত্যের কথা শুনে সোফায় বসে পড়ল। আদিত্য দাঁড়িয়ে বলল, কি হলো, এভাবে বসে পড়লি কেন? আই এম সরি। মানে কি? রাগের বশে আমি এমন করে ফেলেছি। আমি বুঝতে পারিনি যে 2 বার না খেয়ে এমন হয়ে যাবে। কি, তোকে আমার খুন করতে ইচ্ছা করছে? উফ, চিৎকার করবে না। তুমি কি একা বিপদে পড়েছো নাকি? এখন আমি মানুষের সামনে কিভাবে যাব সেটা ভেবে পাচ্ছি না, আর উনি এসেছে আমার উপরে চিৎকার করতে। তুই তো নিজের ইচ্ছে এমন করছস, এখন পস্তাবি তুই। এখন বোঝ কেমন লাগে। তোর কি মনে হয় আমি অশান্তিতে থাকলে আমি তোকে শান্তিতে থাকতে দেব? আমিও সবাইকে বলে দেব এই বাচ্চার বাবা তুই। প্রমাণ কি যে আমি ওর বাবা? ডিএনএ টেস্ট করলে প্রমাণ হয়ে যাবে। আদিত্য আর কিছু বলতে যাবে, তখনই আদিবা ঢুকে পড়ল। আদিত্য আদিবার কাছে এগিয়ে গিয়ে চায়ের ট্রে হাতে নিয়ে বলল, তুমি বসো, আমি দেই। আদিত্যর ব্যবহার দেখে আদিবা মুচকি হাসি দিল। আদিত্য চা আদিবাকে 1 কাপ দিল, আর 1 কাপ তুলির হাতে দিল, আর 1 কাপ নিয়ে আদিবার পাশে বসলো। আদিবা তুলির সাথে গল্প করতে লাগলো। আদিত্য আদিবার দিকে তাকিয়ে দেখতে লাগলো। হঠাৎ করে আদিত্যের মাথায় দুষ্টু একটা বুদ্ধি আসলো। আদিত্য চা কাপটা রেখে আদিবার হাত থেকে চাটা নিয়ে খেতে লাগলো। আদিবা আদিত্যর কাণ্ড দেখে ফিক করে হেসে দিল। তুলির আগে গজগজ করতে লাগলো। তুলি বলল, আদিবা, তোর জামাই আমার ভাগ কেন নিয়ে নেয়?
আরে বাবা, এত রেগে যাচ্ছিস কেন? এখন তো ওর অধিকার, তাই না? আগে তোর সাথে ছিলাম, দুইজন যা করছি একসাথে করছি। এখন বিয়ে যখন হয়ে গেছে, আর রাগ করিস না, আয় এখানে বসে। তুলি মুখ ঘুরিয়ে রাখলো। আদিবা তুলির পাশে বসে জড়িয়ে ধরে বলল, জানো, তুই না বলেছিলি আমার বিয়ে হইলে জামাইকে নিয়ে হিংসা করবি না? তাহলে এখন এরকম করছিস কেন? আমার বেস্টকে আমি কাউকে দিব না। আচ্ছা দিস না, এক কাজ কর, আমার তো দেবর আছে, ওকে বিয়ে করে ফেল, তাহলে দুজন একসাথেই থাকতে পারবো। যা এখান থেকে। তোর দেবর আমার কত ছোট, আর তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করস। ওমা, কিভাবে কি করলাম? তুই বলেছিলি তুই বিয়ে করলে একটা বড় দেবর দেখে বিয়ে করবি, একই সংসারে দুইজন একসাথে যাব, কিন্তু তুই আমার কথা না ভেবে বিয়ে করেছস। আচ্ছা বাবা, ভুল হয়ে গেছে। বাট তুই তো দেখলি বিয়েটা আব্বু আম্মু হুট করেই ঠিক করছিল। একটা কাজ কর, তুই বিয়ে করে ফেল। আমার যদি ছেলে হয় আর তোর একটা মেয়ে হইলে আমরা বিয়ে দিয়ে দিব। দুজন বেআইন হইলে কেমন হবে? আদিবার কথা শুনে আদিত্য বেশুম খেলো। আদিবা তুলিকে ছেড়ে আদিত্যকে পানি দিয়ে পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলল, তোমার আবার কি হলো? আস্তে খেতে পারো না? তোমাদের ফ্রেন্ডশিপ যত দেখি ততই অবাক হয়ে যাই। আমার বেস্টকে যত ভালোবাসো তার 1% আমাকে একটু দিও। আদিত্যের কথা শুনে আদিবা হেসে দিয়ে বলল, ওই ওই আমার ছোটবেলার ফ্রেন্ড। ওর বিয়ে হয়ে গেলে হয়তো ওই অনেক ব্যস্ত হয়ে যাবে, নতুন সংসার নিয়ে। এমন হতে পারে আগের মতো যোগাযোগ হবে, আবার নাও হতে পারে, কিন্তু তুমি আমার শেষ নিঃশ্বাস নেওয়া পর্যন্ত তোমার সাথে থাকবো। সেখানে তুমি নিজেই ভেবে দেখো, তোমাকে 1% নাকি তার বেশি ভালোবাসি। তার মানে আমার বিয়ে হয়ে গেলে তুই আমাকে ভালোবাসবি না? তোর জায়গায় তোকে অনেক ভালোবাসি আর ভালোবেসে যাব, আর আমার স্বামীর ভাগ থেকে তাকে। আদিত্য আদিবার দিকে এক নজর তাকিয়ে মনে মনে ভাবল, তুমি কতটা সরলভাবে আমাদের এত ভালোবেসে যাচ্ছ, অথচ তুমি যখন জানতে পারবে তোমাকে আমরা কিভাবে ঠকিয়ে যাচ্ছি, আমি জানি না আমায় তুমি কখনো ক্ষমা করবে কিনা, কিন্তু আমি তোমায় কথা দিচ্ছি, কখনোই আমি তোমায় ছেড়ে যাব না। তুলি আদিবার দিকে তাকিয়ে বলল, আচ্ছা থাক, আমি বাসায় চলে গেলাম। কেন, রাগ করলি নাকি? দেখ, আমি তোকে বেস্ট ফ্রেন্ডের, তোকে নিজের বোনের মতো ভালোবাসি, এইটা তুই ভালো করেই জানোস, তাই প্লিজ রাগ করিস না। আরে আমি রাগ করি নাই, আমার ভালো লাগছে না, মাথাটা খুব যন্ত্রণা করছে। এখানে শুয়ে পড়, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আদিবা কথা বলা শেষ করতে না করতে তুলি আদিবার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল। আদিত্য খাট থেকে নেমে সোফায় বসে পড়ল। আদিবা তুলির মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আদিত্য ফোন বের করে গেম খেলতে লাগলো। তুলি আস্তে আস্তে ঘুমিয়ে পড়ল। আদিবা বালিশের মাথা দিয়ে ভালো করে শুয়ে দিয়ে আদিত্যকে বলল, আদিত্য, কিছু মনে করো না, তোমার ভালো না লাগলে পাশের রুমে গিয়ে শুয়ে থাকতে পারো। থাক, সমস্যা নাই। আদিত্য সোফায় শুয়ে পড়ল। আদিবা চায়ের কাপড়ে নিতে যাবে, সাথে সাথে আদিত্য আদিবাকে টান দিয়ে নিজের কাছে নিয়ে এসেছে, ঠোঁটের সাথে ঠোঁট বসিয়ে দিল। আদিবা চোখ বড় করে ফেল। আদিত্য আদিবাকে ছেড়ে গালে চুমু দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলল, জান, তুমি এত তুলির দিকে যাবে না তো, আমার ভালো লাগে না, তুমি ওকে একটু বেশি কেয়ার করো। আরে পাগল জামাইটা, ওই আমার ছোটবেলার ফ্রেন্ড, আমরা একে অপরকে ছাড়া কিচ্ছু বুঝি না। তুলে অনেক ভালো একটা মেয়ে। আদিবার কথা শুনে আদিত্য তুলির দিকে তাকিয়ে ভাবতে লাগলো, কত যে ভালো মেয়ে আমার জানা আছে, তোমাকে যে কিভাবে বোঝাবো, ওই মেয়েটা তোমার ভালো চায় না। যত তোমাকে কষ্ট দিতে পারবে তত ওর মনে শান্তি। তুমি জানো না ওই আমার কাছে তোমার নামে কত কিছু বলছে। আদিত্যকে ভাবতে দেখে আদিবা থুতনিতে হাত দিয়ে বলল, কি হয়েছে মিস্টার, এভাবে কি ভাবো? আদিত্য আদিবাকে শক্ত করে জড়িয়ে ধরে গালে চুমু দিয়ে বলল, ভাবছি আমার জব হয়ে গেলে প্রথম সালামি দিয়ে তোমার সাথে হানিমুনে যাব। তাই নাকি? আর এত বসে থেকে হঠাৎ জব করার ইচ্ছে জাগলো কেন? অনেক ভেবে দেখলাম আব্বু আম্মু উপরে রাগ করে বসে থেকে লাভ নাই, আর বউয়ের ইনকাম খেতেও ভালো লাগছে না। নিজের তো ইচ্ছে করে বউকে নিজের টাকায় কিছু কিনে দেই। তাই নাকি? কিন্তু তুমি আব্বু আম্মুর উপরে রাগ করেছিলে কেন? আসলে তোমার সাথে বিয়ে দেওয়াতে আমার অনেক রাগ হয়েছিল, তাই আব্বু আম্মুকে বলেছিলাম আমি কোনো কিছু করব না। চাকরিজীবী বউ যখন নিয়ে এসে দিয়েছ, তাহলে তার ইনকামে চলবো, আমার জব করার কোনো মানে হয় না। ও আচ্ছা, এই কাহিনী। তা এখন জব করতে হবে না, আমার ইনকামে খাও, সমস্যা কি? আরে রাগ করলে নাকি? কই না তো। বুঝছি, আমার বউ মন খারাপ করছে। ওয়েট, মন ভালো করে দেই।
আদিত্য যে আদিবাকে কিস করতে যাবে তখনই রাইসা রাতুল ভিতরে ঢুকলে আদিত্য তাড়াতাড়ি করে আদিবাকে ছেড়ে দিয়ে উঠে পড়ল। রাতুল হাসতে লাগলো আর বলল, দুঃখিত, ভুল সময় চলে এসেছি। আরে না ভাইয়া, কি যে বলেন, আমি তো শুধু ওনার চুলগুলো মুখ উপর থেকে সরিয়ে দিচ্ছিলাম। আদিত্যের কথা শুনে রাতুল হাসতে লাগলো। আদিবা লজ্জা পেয়ে বলল, আপু ভাইয়া তোমরা কিছু বলবে? হঠাৎ করে দুজন একসাথে আসলে। জি, ওমা এই শালিকা আবার এখানে ঘুমিয়ে আছে। রাইসা খাটে তুলিকে দেখে রাগ উঠে গেল। রাইসা আদিত্যের দিকে তাকালে আদিত্য ইশারা করে চুপ থাকতে বলল। রাতুল আদিবাকে বলল, আজকে ডিনারটাই আমার বাহিরে করব, তোমরা কি বলো? তাহলে মন্দ হয় না। তুলির ঘুম ভাঙলে ওকে বলে দিও। তুমি তো আবার তোমার বেস্টুকে ছাড়া কোথাও যাও না। ভাইয়া তুমিও শুরু করো না, এমনিতেই এই দুইজন একে অপরকে হিংসা করা শুরু করছে। আদিবা একটাই কাজ করলে তো পারো, তোমার বেস্টুকে আদিত্যর সাথে দ্বিতীয় বিয়ে দিয়ে দাও, তাহলে তো একসাথে সারা জীবন থাকতে পারবে, সুখে সংসার করতে পারবে। দূর ভাইয়া, কি যে বলেন না, সবকিছুর ভাগ দেওয়া গেলেও স্বামীর ভাগ দেওয়া সম্ভব না। তুমি এত বেশি বোঝো কেন? বেস্টুকে ভালোবাসো বলে যে নিজের স্বামীর সাথে বিয়ে দিতে হবে, এর কোনো মানে নাই। আরে বাবা, আমি তো মজা করছি। যাই হোক শালিকা, আমার সাথে চলো, তোমার সাথে কথা আছে। কি কথা ভাইয়া? রাতুল আদিবার কানে কানে কিছু বলে। আদিবা ওর সাথে হ্যাঁ সূচক মাথা নেড়ে আদিত্যর কানে কানে বলল, আদিত্য তুমি আপুকে কিছুক্ষণের জন্য আপুদের রুমে যেতে দিও না, কিছুক্ষণের জন্য একটু আটকিয়ে রাখো। কেন? আরে রাখো, পরে দেখতে পারবে। আদিবা কথাটা বলে রাতুলের সাথে চলে গেল। ওরা চলে গেলে রাইসা তুলির পা ধরে টান দিয়ে খাট থেকে ফেলে দিতেই সাথে সাথে আদিত্য তুলিকে ধরে ফেলল। তুলি আচমকা এভাবে পা ধরে টান দেওয়াতে ভয় পেয়ে গেল। তুলির চোখ খুলে দেখে আদিত্য পা ধরে আছে। রাইসা রেগে বলল, কি ব্যাপার, তুমি ওকে ধরলে কেন? রাইসা শান্ত হও। কি শান্ত হব? কান লাগেনি? তুই আমার বোনের থেকে দূর থাক, না হলে তোর খবর আছে। ও আচ্ছা, তুই আমার পা ধরে টান দিয়েছোস? আদিত্যকে সরিয়ে দিয়ে তুলি রাইসাকে মারতে যাবে, সাথে সাথে আদিত্য হাত ধরে তুলিকে ধাক্কা দিয়ে সোফায় ফেলে দিল। তুলি পেটে একটু ব্যথা পেলে আদিত্য গিয়ে ওর পেটে হাত বুলিয়ে দিতে দিতে বলল, তোকে আগেই বলছি, রাইসার গায়ে হাত তো দূর, বাজে কথাও বলবি না। ওই একটু কষ্ট পাবে তো আমি তোর হাল খারাপ করে দিব। তারপর তুই ওর গায়ে হাত দিতে গেছস কেন? আদিত্য, তুমি ওর পেটে হাত বুলাচ্ছ কেন? ও ব্যথা পাইছে, তুমি কি ওর প্রেমে পড়ে গেছো নাকি? না। আমার প্রেমে পড়েছে তা তো অবশ্যই, না হলে একটু ব্যথা পাওয়াতে কিভাবে ছুটে আসলো দেখলি তো। তুলির কথা শুনে রাইসা রেগে গিয়ে বলল, আদিত্য, এইসব কি? রাইসা, তুমি ওর কথা বিশ্বাস করো না। আমি তোমাকে বলি শোনো, এই কালনাগিনীর পেটে বাচ্চা আছে। রাইসা আদিত্যের কথা শুনে কয়েকটা পিছিয়ে গেল। রাইসা অবাক হয়ে গিয়ে বলল, কি যাতা বলছো, মাথা খারাপ হয়ে গেছে? ঠিক বলছি। তোমার রিপোর্ট নিয়ে আসতে গিয়ে ও এই রিপোর্ট রাকিব আমাকে বলছে আর রিপোর্ট দেখাইছে। রাইসা রেগে গিয়ে তুলির চুলের মুঠি ধরে, তোর সাহস কি করে হলো আদিত্যের সন্তানের মা হওয়ার? তোর দিন দিন সাহস অনেক বেড়ে গেছে, এবার আর সহ্য করব না। আমাদের যা হবার হবে, তোর আসল রূপ আমি আদিবাকে দেখিয়ে দিব। তুলি রাইসার হাত থেকে চুলের মুঠি ছাড়িয়ে নিতে নিতে বলল, যা, তোর বোনকে সমস্যা কথা। আমি যদি এইসব দেখাই তোদের কি হবে ভেবে দেখ। আর নিজেদের কথা না ভাবলেও তোর নিজের পেটের বাচ্চার কথা ভাব। যদি ওই জন্ম নেয় তারপর সবাই ওকে বলবে ওই যে খালুর সাথে মায়ের ভাইরাল লিঙ্ক বের হয়েছিল, সেই মহিলার সন্তান। তখন বুঝতে পারবি কেমন লাগে। তোদের তো এমনিতেই ছিছি করবে, তারপর তোর সন্তানের জীবনটাই নষ্ট হবে। আর আদিত্য, আমি তোমার নামে মিথ্যে মামলা দিব। তুমি আমাকে জোর করে ধর্ষণ করে প্রেগনেন্ট করে দিয়েছো। কথাটা বলে তুলি হাসতে লাগলো। রাইসার রাগে শরীর কাঁপতে লাগলো। এক পর্যায়ে রাইসার আগে খাটে বসে কান্না করতে লাগলো। আদিত্য রাইসার দিকে হাত বাড়াতে গেলে রাইসার সাথে সাথে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, সব তোমার জন্য হয়েছে। বারবার বলেছিলাম আমি এইসব করব না, বিয়ের পরে করো, সব পরে করা যাবে। আমার কোনো কথা শোনো নাই, আর এখন জীবনটাই হেল হয়ে যাচ্ছে। আমাকে ক্ষমা করে দাও। আমি কি জানতাম এই রাক্ষসী ওইখানে আছে? ওই ভাষা ঠিক করে কথা বলো। চুপ কর, তোর সাথে আমার ভালো ব্যবহার করতে হবে। অবশ্যই। তুই এখান থেকে যা, আমার মাথা আর গরম করিস না। তুলি আর তুলা ভাইয়ের কাছে যাব নাকি? আদিত্য মারতে গিয়েও মারতে পারলো না। তুলি হাসতে লাগলো। রাইসা কান্না করতে থাকলো। আদিত্য রাইসার পায়ের কাছে হাঁটু গেড়ে বসে পড়লো। উফ, আমি আর পারছি না।
রাইসা আমাকে দরকার হইলে মেরে ফেলো, আমি মরলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। ও মা, বলে কি? আমাকে তো এত সহজে মারতে দিব না। রাইসা চোখ মুছে তুলির দিকে রাগী লোক নিয়ে পড়ল। কি ভাবস তোরা? তোর আসল রূপ আদিবা কোনোদিন জানতে পারবে না। একদিন ঠিক তোর আসল রূপ দেখতে পারবে। তুলি কিছু বলতে যাবে, তখনই আদিবা আর রাতুল রুমে ঢুকলো হাসতে হাসতে। আদিত্য তাড়াতাড়ি করে দাঁড়িয়ে আদিবার দিকে তাকিয়ে পড়ল। হয়েছে কি? তুলি উঠছস? শোন, বাসায় যাইতে হবে না, সবাই চলো লাঞ্চ করে নেই। তোমরা যাও, আমি খাবো না, আমার ক্ষুধা লাগছে না। আমার লাগছে না, মাথাটা যন্ত্রণা করছে। রাইসা কথাটা বলে চলে গেল। রাতুল আদিবাও ভুরু কুচকে রাইসা চলে যাও দেখলো। আদিবা রাতুলকে ইশারা করে চলে গেল। আদিবা আদিত্যের দিকে বলল, তোমার কি হয়েছে? কেন খাবে না? আম্মু কত কিছু রান্না করছে, তাই 2 মেয়ে জামাইকে খাওয়াবে বলে। আচ্ছা তোমরা যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। আদিত্য ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে নিচে গিয়ে সবার সাথে বসে খাবার খেতে লাগলো চুপচাপ। রাতুল আদিত্যকে বলল, কি ব্যাপার আদিত্য, এত চুপচাপ কেন? কই কথা বলছি তো, আর খাওয়ার সময় কথা না বলা ভালো। ও আচ্ছা। সবাই খাবার খেয়ে বসার ঘরে গিয়ে সবাই বসে গল্প করতে লাগলো। আদিত্য বুকের ভিতরে কষ্ট হতে লাগলো। রাইসার দিকে তাকাতেই আদিত্যর চোখের পানি টলমল করতে লাগলো। আদিত্য সোফায় থেকে উঠে পড়ল। আচ্ছা আপনারা থাকেন, আমি নামাজ পড়ে আসছি। আদিত্য সোফা থেকে উঠে পড়ল। আদিত্য কথাটা বলে রুমে চলে গেল। রুমে গিয়ে নামাজ পড়তে লাগলো। যাই নামাজে বসে মোনাজাতে কান্না করতে করতে বলল, হে আল্লাহ, আমি পাপ করেছি, আমি আর পারছি না, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি আর সহ্য করতে পারছি না, আমাকে এই বিপদ থেকে রক্ষা করেন। আদিত্য আর কিছু বলতেই কান্নায় ভেঙে পড়ল। আদিত্য কান্না করতে করতে জায়নামাজের উপরেই অজ্ঞান হয়ে পড়ে গেল। আদিত্যর জ্ঞান ফিরলে চোখ খুলে দেখে আদিপা ওর পাশে বসে আছে। আদিত্য খাট থেকে উঠে দেখে সবাই দাঁড়িয়ে আছে। আদিত্যকে দেখে বলল, আদিত্য, কি নিয়ে এত চিন্তা করো যে জ্ঞান হারিয়ে ফেলেছিলে? কই, আমি আবার কিসের টেনশন করব? মিথ্যা বলবে না, ডাক্তার কি আমাকে মিথ্যা বলছে? আদিত্য আর কিছু বলল না, চুপ হয়ে গেল। আদিপা আদিত্যের 2টা গাল ধরে পড়ল। কি হয়েছে বলো, কি নিয়ে এত চিন্তা করো? আদিত্য আদিপার হাত সরিয়ে দিয়ে পড়ল, দূর পাগলি, আমি কি নিয়ে চিন্তা করব? আচ্ছা আমি বাসায় চলে যাব, আমার কাজ আছে, সকালে আসব। আরে তোমাকে না বললাম বাইরে খেতে যাব আমরা, তাহলে চলে যেতে তুমি না থাকলে কেমন দেখায় বলো? আচ্ছা ভাইয়া, আপনি আমাকে লোকেশন পাঠিয়ে দিন, আমি পৌঁছে যাব। আদিত্য কথাটা বলে খাট থেকে নেমে বাইকের চাবিটা নিয়ে চলে গেল। আদিপা চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। রাইসা ভাবতে লাগলো, আমি জানি তুমি কেন অজ্ঞান হয়ে গিয়েছিলে। তোমাকে এভাবে দেখতে ভালো লাগছে না, কিন্তু কিছুই করার নেই। রাইসা কথাগুলো ভেবে রুম থেকে বের হয়ে গেল। আদিত্য বাইক নিয়ে সোজা আদিপার বাসায় চলে গেল। বাসে গিয়ে রুমে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে কান্না করতে লাগলো। আল্লাহ, আমি কিভাবে কি করব, আমার মাথায় কিছু আসছে না। যাকে ভালোবাসলাম সেই মানুষটাকে পেলাম, যার সাথে বিয়ে হইল তাকেও ধোকা ছাড়া কিছুই দিতে পারছি না। আল্লাহ, কেন যে সেই দিন পার্টিতে গেছিলাম, কেন সেই দিন যদি পার্টিতে না যাইতাম, নেশাও করতাম না, রাইসার সাথে ওই কাজটাও করতাম না, তুলিও আমাদের ভিডিও নিতে পারতো না। আদিত্য কথাগুলো বিড়বিড় করতে করতে কান্নায় ভেঙে পড়ল। আদিত্যর নিজের উপরেই রাগ হতে লাগলো। আদিত্য নিজের হাতে ফল কাটা চাকু দিয়ে কোপাতে লাগলো। রক্ত দিয়ে মেঝেতে ভেসে যেতে লাগলো। আদিত্য আবার জ্ঞান হারিয়ে ফেল। জ্ঞান ফিরলে মেঝে থেকে উঠে হাতের দিকে তাকিয়ে দেখে রক্ত জমে গেছে। আদিত্য ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। হাতে ব্যান্ডেজ করে শার্ট প্যান্ট পরিবর্তন করে বাইকের চাবি নিয়ে নিচে গিয়ে কাজের বুয়াকে পরিষ্কার করতে বলে চলে গেল। আদিত্য রাতুলের দেওয়া লোকেশনে চলে গেল। আদিত্য রেস্তোরাঁয় ঢুকে রাতুলকে কল দিলে রাতুল রিসিভ করে সাথে চলে আসতে বলল। আদিত্য রাতুলের কথা মতো চলে গেল। গিয়ে দেখে সবাই বসে আছে। আদিত্য আদিপার পাশে বসলো। রাইসা আদিত্যর হাতের দিকে চোখ গেলে পড়ল। আদিত্য, তোমার হাঁটা সামনে নিয়ে আসো তো। কেন আপু? নিয়ে আসতে বসি, নিয়ে আসো। আদিপা আদিত্যের হাতের দিকে তাকাতে বলল, কি ব্যাপার, তোমার হাতে ব্যান্ডেজ কেন? ও কিছু না, ওয়াশরুমে চিপি খেয়ে পড়ে গেছিলাম। কি? এই, তোমার মন কোন দিকে থাকে? তুমি এত উদাস মনে থাকো কেন? আরে হুট করে খাইছি। ভুল না হইলে হাতে একটা চাকু দিয়ে কুপিয়েছিলাম। রাইসার কথা শুনে সবাই অবাক হয়ে গেল। আদিত্য রাইসার দিকে তাকিয়ে বলল, আপু বেশি না বুঝলে ভালো, আমি কেন নিজের হাত কোপাতে যাব? ঠিক তো, আপুকে উল্টাপাল্টা বলছো। ওই কেন নিজের হাত কোপাতে যাবে? ব্যান্ডেজ খুললে দেখতে পাবি, আমি মিথ্যা বলছি না। দেখ, ভালো লাগে না। আমার নিয়ে পড়ে আছেন কেন? আপনাদের আমাকে ভালো না লাগলে বলেন, আমি চলে যাচ্ছি।
কি বলো? আচ্ছা বাদ দাও, সবাই অর্ডার দাও। সবাই মেনু থেকে অর্ডার দিতে লাগলো। আদিত্য অর্ডার দিতে লাগলো। রাইসা আদিত্যের দিকে তাকিয়ে দেখতে লাগলো। হঠাৎ করে পিছন থেকে একটা মেয়ে বলে উঠল। হাই রাইসা। মেয়েটার কণ্ঠ শুনে রাইসা চমকে গিয়ে তাকিয়ে দেখে ওর ফ্রেন্ড রূপা। রাইসা বলল, হাই রূপা, তুমি এখানে? রূপা কাছে এসেছে। আদিত্যকে দেখে চোখ ধরে পড়ল। বলো তো দেখি আমি কে? হাহা, বোকামে, তোমার নাম আগেই রাইসা বলে দিয়েছে। দূর, এই রাইসার বাচ্চা, তুই জানোস আমি চোখ ধরবো, এবার আমার নাম ধরে টাকা লাগবে কেন? সরি বসে, আমার মনে ছিল না। আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি, আমি তো আপনাদের খেয়ালই করি নাই। আমাকে চিনতে পারছেন? আমার সাথে আপনাদের আগে কয়েকবার কথা হয়েছিল। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, মনে আছে। তুমি তো ওই দুষ্ট মেয়েটাই। এখানে বসো। রূপা রাতুলের পাশে বসে পড়ল। আরে তুলি, তুমি এখানে? জি। ও সরি, তুমি তো রাইসার ছোট বোনের ফ্রেন্ড। জি, বাট রূপা আপু, আপনি এখানে? এখানে রাকিবের সাথে দেখা করতে এসেছি। রাকিব খুব তাড়াতাড়ি আসবে। কি? তোমার আবার রাকিবের সাথে কি কাজ? ভালো লক্ষণ না। আদিত্যর কথা শুনে রূপা হাসতে লাগলো। রূপা আদিত্য আর রাইসার দিকে তাকিয়ে পড়ল। আচ্ছা, ওইটা পরে বলবো, আগে তুমি বলো তোমাদের কি অবস্থা? তুমি এখন কি করছো? তোমরা দুজন কি বিয়ে করে নিয়েছো নাকি? রূপার কথা শুনে আদিত্য রাইসা পেছন খেলো। দুজন পানি খেতে লাগলো। তুলি বাদে সবাই অবাক হয়ে গেল। আদিপা রূপার দিকে তাকিয়ে পড়ল। এক্সকিউজ মি আপু, আপনার কথা ঠিক বুঝতে পারলাম না। কাদের বিয়ে হয়েছে? এই, তুমি তো আদিবা তাই না? আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছো। ছবিতে দেখেছিলাম, বাস্তবে তুমি আরো বেশি সুন্দর। ধন্যবাদ, বাট আপনি কাদের বিয়ের কথা বলেন? আরে তুমি এত জেরা করছো কেন? রূপা বলতে চাচ্ছে আমরা দুইজন বিয়ে করছি নাকি। রূপা, এটা আমার স্ত্রী আর রাইসার স্বামী এটা। রূপা কথাটা শুনে চেয়ার থেকে উঠে পড়ল। রূপা অবাক হয়ে পড়ল। মানে ঠিক বুঝতে পারলাম না, তুমি কি আমার সাথে মজা করছো নাকি? আরে না, তোমার সাথে কেন মজা করব? রাকিব তোমায় কিছু বলে নাই? না, আমার সাথে কারোর সাথেই তেমন যোগাযোগ নেই। আমি 3 মাস আগে দেশে এসেছি। আস্তে আস্তে সবার সাথে যোগাযোগ করবার চেষ্টা করছি। রাকিবের সাথে 1 সপ্তাহ হলো কথা হচ্ছে। শুধু শুনেছিলাম তোদের দুজনের বিয়ে হয়েছে, বাট তোমাদের যে আলাদাভাবে বিয়ে হয়েছে আমি ভাবতে পারছি না। আর তোরা কেমন মানুষ হয়ে গেছস যেখানে একে অপরকে ছাড়া কিছু ভাবতে পারতিস না, আর সেখানে নাকি দুজন আলাদা? আর কিছু বলার আগে রাইসা মুখ চেপে ধরল। আদিবা রাতুল, আদিবার আব্বামও অবাক হয়ে গেল। আদিবা বলে উঠল, আপু ওনার মুখ থেকে হাত সরাও। উনি কি বলো, তোমরা একে অপরকে ছাড়া থাকতে পারতে না? আরে রূপা, তুমি উল্টাপাল্টা কথা বলো কেন? মাথা ঠিক আছে? আমরা জাস্ট ফ্রেন্ড ছিলাম, এর বাইরে কিছু না। আপু ওনার মুখ থেকে হাত সরাও। ধ্যাত, ওই দিয়ে কি হবে বলো, তুমি নিজেই জানো না। রূপা রাইসার হাত সরিয়ে দিয়ে কিছু বলবে, তখনই রাকিব চলে আসে। রাকিব রূপাকে দেখে বলল, শাকচুন্নি, তুই এখানে আর আমি তোকে খুঁজে নিচে। তোর সাথে কথা আছে, আমার সাথে চল তো। বা এত ভালো ফ্রেন্ডশিপ কবে হলো? আপনি থেকে তুমি আর তুমি থেকে তুই। ওর ছোট বোনকে আমার অনেক পছন্দ হয়েছে। বিয়ের আগে একটু মন ভরে তুই বলে ডাকি, বিয়ের পর তো সম্মান দিতে হবে। হাহা। ডক্টর, আপনার সাথে আমার কিছু কথা আছে। যদি কিছু মনে না করেন কথা বলতে পারি কি? আপনি হসপিটালে আসেন, ওইখানে কথা হবে। আপাতত দুঃখিত, আমি আসছি। রূপার হাত ধরে নিয়ে যেতে লাগলো। আদিবার টেবিল থেকে উঠে চলে যেতে নিবে, তখনই তুলি হাত ধরে বসিয়ে দিল। আদিবার রাগে নিচের দিকে তাকিয়ে থাকলো। অর্ডার করা খাবার সব চলে আসলে সবাই খেতে শুরু করলো। আদিবা রাতুল হালকা খেয়ে উঠে পড়লো। আদিত্য বলল, আদিবা কি হলো? আদিবা কোনো কথা না বলে রেস্তোরাঁ থেকে চলে গেল। আদিত্য আদিবার পিছন পিছন যেতে লাগলো। আদিবা একটা সিএনজি নিয়ে চলে যেতেই আদিত্য বাইক নিয়ে ওর পিছনে পিছনে যেতে লাগলো। রাতুল, তুলি, আদিবার আব্বু আম্মু রাইসা খাবার খাওয়া শেষ করে বাসার উদ্দেশ্যে বের হলো। আদিবা বাসার ভিতরে গেলে আদিত্য বাইক নিয়ে আদিবার পিছন পিছন গেল। আদিত্য আদিবার হাত ধরে আদিবার রাগী লোক নিয়ে আদিত্যের দিকে তাকিয়ে বলল,
সত্যি করে বল, তোর সাথে আপুর কি সম্পর্ক? আদিবা এত রেগে যাচ্ছ কেন? দেখো ওই কখন কি বলে ওই নিজেও জানে না, প্লিজ রাগ করো না। ওকে, ওর কথা বাদ দিলাম। তুই আগে বল, তুই মহিলা কলেজে মেয়েদের সাথে তোর কিভাবে পরিচয় হয়? তুই কি আগে মেয়ে ছিলি নাকি যে মহিলা কলেজে পড়তি? আদিবা তোমার আপুর বান্ধবী আমারও বান্ধবী ছিল, সেখান থেকে সবার সাথে পরিচয় হয়েছিল। মহিলা কলেজে প্রায় মেয়েদের সাথে আমাদের ভালো ফ্রেন্ডশিপ ছিল। তাই নাকি? তুই যে কত লুচ্চা ছিলি এটা বুঝতে বাকি নাই। আদিবা চুপ কর, আমার নাম তোর মুখে নিস না। শোন, আমি পুলিশ, তাই আমি জানি কে সত্যি বলছে আর কে মিথ্যা বলছে। তাদের ধরতে সময় লাগে না। আদিত্য কিছু বলবে, তখনই সবাই বাসার ভিতর ঢুকে পড়ে। তুলিকে দেখে আদিপা বলে উঠল, ওয়েট তুলি, তুই তো মহিলা কলেজে 1 বছর পড়ছস, তুই নিশ্চয়ই জানোস আদিত্য আর আপুর সাথে কার সম্পর্ক। আদিপার কথা শুনে তুলি থতমত খেয়ে গেল। আদিপা রেগে বলল, কি হলো, চুপ করে আসস কেন? আমার কথা কানে যাচ্ছে না? তুলি, তুই ভালো করেই জানোস আমার মাথা আরো বিগড়ে গেলে খুব খারাপ হয়ে যাবে। তাড়াতাড়ি বল, তুই কি জানোস, ওদের মধ্যে কি সম্পর্ক? তুলি কিছু বলতে যাবে, তখনই রাইসা বলে উঠল, আমি বলছি, তুই যখন সন্দেহ করছিস আমি জানি এটা বের করে ছাড়বি। অন্যজনের মুখ থেকে শোনার আগে আমি নিজেই বলছি। গুড। রাতুল, আমি জানি না তুমি আমায় ক্ষমা করবে কিনা, তাও আমি আর চুপ থাকতে পারছি না। অনেক লুকোচুরি হয়েছে, আর না। রাইসা চুপ করবে? না, চুপ করবো না। যদি রাতুল আমাকে সত্যি করে ভালোবাসে তাহলে ঠিক আমাকে বুঝবে, আর যদি না বাসে তাহলে কখনোই বুঝবে না। একদিন ছেড়ে যাবে। যেখানে ভালোবাসা বিশ্বাস থাকে না সেখানে ওই সম্পর্ক থাকার কোনো মানে হয় না। উফ, এইসব কথা শুনতে চাই নাই, যেটা আসল কথা ওইটাই বলো। রাইসা নিচের দিকে তাকিয়ে বলল, আদিত্য আমার সাথে সম্পর্ক আগে ছিল। আদিত্য আমার বেস্ট ফ্রেন্ড ছিল। রাইসার মুখ থেকে বয়ফ্রেন্ড কথাটা শুনে আদিপা কয়েক পা পিছিয়ে গেল। আদিপার আম্মু বলল, কি তার মানে ওই ছেলেটাই আদিত্য ছিল? হ্যাঁ। তোমার বয়ফ্রেন্ড যদি ওই হয়ে থাকে তাহলে ওকে বিয়ে করা বাদে রাতুল ভাইকে কেন বিয়ে করলে? আর আমাকে কেন ওর সাথে বিয়ে দিতে দেখেও চুপ করেছিলে? আমি রাতুলকে বিয়ে করতে চাই নাই। আমি আব্বু আম্মুকে আদিত্য সম্পর্কে বলেছিলাম, ওনারা কেউ রাজি হয় নাই। আমাকে জোর করে রাতুলের সাথে বিয়ে দিয়েছে। আমার বাবা মায়ের একটা কথা ছিল, বেকার ছেলের সাথে বিয়ে দেবে না। তার উপরে আদিত্যরা গরিব। আমি আব্বু আম্মুর হাতে পায়ে ধরে কান্না করে বলেছিলাম আমি আদিত্যকে ছাড়া বাঁচবো না, কিন্তু তারা আমার কোনো কথাই শোনে নেই। কারণ রাতুলের সাথে আমার বিয়ে ছোটোবেলায় ঠিক করা রাখা ছিল। সমবয়সী ছেলে মেয়ে নাকি বিয়ে হইলে গিয়ে উপরে সাথে পড়ে না। আর কত বাহানা দিয়েছিল, অথচ সেই আদিত্যর সাথে তোকে বিয়ে দিয়ে দিল, তাও আবার মোটা অঙ্কের যৌতুক দিয়ে। শুধু আমার বেলায় হাজার কথা বলেছিল। রাইসা কথাগুলো বলে কান্না করতে লাগলো। আদিপার আম্মু বলল, আমরা তো জানতাম না ছেলেটাই আদিত্য ছিল। চুপ করো, তোমাদের একটা কথা শুনতে চাই না। কতবার তোমাদের বলছি একবার ওকে পরীক্ষা তো করে দেখো ওই খারাপ নাকি ভালো, বাট আমার কোনো কথা শোনো নাই। ওর ছবি পর্যন্ত দেখো নাই। তুলি চলে যেতে নিলে তখনই রাইসা তুলিকে বলল, ওই খারাপ মহিলা, তুই কোথায় যাচ্ছস? একবার যখন এইসব সামনে এসেছে তখন তুইও পার পাবি না। আজকে আমি সব সত্যি বলবো, এতে যা হবার হবে। অথচ তোর ব্ল্যাকমেল আর নিতে পারছি না। আদিবা তোর প্রাণের বান্ধবী যে একটা শয়তান, এটা তুই বিশ্বাস করবি? রাইসার কথা শুনে আদিপা আরও রেগে গিয়ে বলল, চুপ করবে? আবার আমার ফ্রেন্ডকে নিয়ে কেন পড়ছো? তোমার সমস্যা কি? আমার ফ্রেন্ডকে কেন তুমি সহ্য করতে পারো না? আমি তোর ফ্রেন্ডকে কেন সহ্য করতে পারি না শুনবি? তুই কি ভাবছিস তোর বেস্ট ফ্রেন্ড তোকে অনেক ভালোবাসে? জীবনেও না। ওই সব সময় তোর ক্ষতি করার চেষ্টা করছে। তোর কাছ থেকে তোর প্রিয় জিনিস কেড়ে নিয়ে ও ব্যস্ত। আর তুই ভাবস ওই তোকে ভালোবাসে? রাইসা আপু আমাকে মিথ্যে ভাসাবে না, আমি সবাইকে সত্যিটা বলে দিব। আদিবা, তোর জামাই আর তোর বোন আমার সাথে নোংরা খেলা খেলেছে। তুই জানোস ওদের ঘনিষ্ঠ সময়ের ভিডিও পাইছিলাম বলে আমাকে ফাঁসিয়ে দেয়। আমি যখন আদিত্য আর তোর বিয়ে হতে দেখি আমি সবাইকে সত্যি বলতে চেয়েছিলাম, আর তখনই রাইসা আপু আমাকে বাধা দিয়েছিল, আমাকে সত্যিটা বলতে দেয় নাই, আমাকে ভয় দেখিয়েছিল। 1 বছর ধরে তোর জামাই আমাকে ধর্ষণ করেছে, আর সেইটার সাথে যোগ দিয়েছিল রাইসা আপু। গতকাল হসপিটালে শুনতে পাই আমি প্রেগনেন্ট। তুলি কথাটা বলে কান্নায় ভেঙে পড়ল। সবাই অবাক হয়ে গেল। আদিত্য রাইসার রাগ উঠে গেল। আদিপা রাগে হাতের কাছে ফুলদানিটা আদিত্যর দিকে ছুঁড়ে মারল। আদিত্যর কলার ধরে পড়ল। তুলি যা বললো কথাটা কি সত্যি? আদিবা কিছু কথা সত্যি আর সম্পূর্ণ মিথ্যা কথা। তার মানে সব কথাই সত্যি? আদিপা রেগে আদিত্যকে ছেড়ে দিয়ে দৌড়ে গিয়ে রুমে পিস্তলটা নিয়ে এসেছে। উপর থেকে আদিত্যর বুকে গুলি করে দিল। আদিত্য রাইসার দিকে তাকিয়ে মুখ চেপে ধরল।
আদিত্যর চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হয়ে পড়ল। সবাই চিৎকার করে উঠল। রাইসা তুলি দৌড়ে আদিত্যকে ধরলো। রাইসা আবার গুলি করতে যাবে, সাথে সাথে রাতুল আদিবাকে ধরে পড়ল। আদিবা কি করছো? শান্ত হও। ভাইয়া আমাকে ছেড়ে দেন, আমি ওকে মেরে ফেলবো। আমার বেস্ট ফ্রেন্ডকে ধর্ষণ করার শাস্তি আমি জন্মের মতো শিক্ষা দিব। ওই আমার ভালো রূপ দেখেছে, আমার আসল রূপ দেখে নাই। ওকে দেখিয়ে দিব আমি ভালোর ভালো, খারাপের খারাপ। তুমি এটা ভুল করছো। তুমি তোমার বান্ধবীর কথায় অন্ধবিশ্বাস হও না। তুমি তুলির ব্যাপারে কতটুকু জানো? হ্যাঁ, আমি এইটা মানছি, আদিত্য রাইসার শারীরিক সম্পর্ক আছে। কি? এইটা জানার পরে আপনি আপুকে নিয়ে সংসার করে যাচ্ছেন, আবার আদিত্যের সাথে ভালো ব্যবহার করছেন? দেখো, আমরা সবাই জীবনে একবার হইলেও প্রেমে পড়ি, আর প্রেম করে ভুল করে ফেলি। কিন্তু আদিত্য রাইসা এখন তো আর আগের মতো সম্পর্ক নাই। ওরা তো আমাদের নিয়ে ব্যস্ত আছে। মোটেও না, ওই আমাকে কখনোই ভালোবাসে নাই। ওই সব সময় আমার থেকে এড়িয়ে যায়। এখন বুঝতে পারছি কেন ওই আমার থেকে দূরে থাকে, কেন আমাকে স্ত্রী হিসেবে মেনে নিতে পারে না। আমি তো তাই ভাবি, একটা ছেলে মানুষ কিভাবে বউয়ের থেকে এত দূরে থাকতে পারে। কাহিনী তো এই জায়গায়, আমার বেস্ট ফ্রেন্ডকে প্রতিনিয়ত ধর্ষণ। আদিবার কথা শুনে রাইসা আর সহ্য করতে পারল না, পরে বলল, জাস্ট সারা, তোর মুখ থেকে আর একটা বাজে কথা শুনতে চাই না আদিত্যর বিষয়ে। আদিত্য যদি কিছু হয় তাহলে তোর খবর আছে। রাতুল প্লিজ আমাকে সাহায্য করবে দয়া করে, ওকে হসপিটালে নিয়ে চলো না। আদিত্য বুকে হাত চাপ দিয়ে ধরে বলতে লাগলো, আমি জানি না আমি বেঁচে থাকবো কিনা, কিন্তু একটা কথা বলতে চাই। আমি তোমায় ধোঁকা দিতে চাই নাই। আমি তোমাকে নিয়ে নতুন করে সংসার করতে চেয়েছি। সব কিছু ভুলে আমি তোমায় ভালোবেসে সারা জীবন পার করে দিতে চেয়েছিলাম। আদিত্য কথাটা বলে জ্ঞান হারিয়ে ফেল। রাতুল আদিবার আব্বু আদিত্যকে ধরে বাসা থেকে বের হয়ে গাড়িতে তুলে নিল। রাইসা আদিবার আব্বু রাতুল গাড়িতে উঠে হসপিটালের উদ্দেশ্যে বের হয়ে গেল। 10 বছর পর আদিবা আদিত্যর ছবির ফ্রেম জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। পাশে ছোট্ট মেয়ে শুয়ে আছে। মেয়েটার ঘুম ভাঙলে আদিবাকে বলতে লাগলো, মাম্মা মাম্মা উঠো না, মাম্মা স্কুলে যেতে হবে তো, উঠো না মাম্মা। মেয়েটার কণ্ঠ শুনে আদিবার ঘুম ভেঙে গেল। আদিবার চোখ খুলে মেয়েটাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বুকে টেনে নিয়ে পড়ল। আমার আম্মুটা দেখে ঘুম থেকে উঠে পড়েছো? মেয়েটা আদিবাকে বলল, আচ্ছা মাম্মা, তুমি পাপ্পার ছবি নিয়ে ঘুমাও কেন, আর রাতে কান্না করো কেন? আদিবা তানিশার কথা শুনে বলল, এটা আমার অভ্যাস হয়ে গেছে আম্মু। আচ্ছা চলো ফ্রেশ হয়ে নেই। আদিবা তানিশাকে নিয়ে ওয়াশরুমে চলে গেল। দুইজন ফ্রেশ হয়ে নিল। দুইজন রেডি হয়ে নিচে চলে গেল। টেবিলে বসলে কাজের বুয়া খাবার দিলে দুইজন খেয়ে নিল। খাবার খেয়ে বের হয়ে গেল। আদিবা তানিশাকে স্কুলে নামিয়ে দিয়ে নিজের অফিসে চলে গেল। অফিসের কাজ করছিল, হঠাৎ কল বেজে উঠল। আদিবা কল রিসিভ করে পড়ল, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম আদিবা। আদিবা কণ্ঠটা শুনে ফোন কেটে দিল। তুলি বারবার কল দিলে আদিবা বিরক্ত হয়ে পড়ল। কি সমস্যা, বারবার কল দিয়ে বিরক্ত করছেন কেন? আদিবা, আমার মেয়ের সাথে একবার দেখা করতে চাই। আদিবা প্লিজ, আমি মৃত্যুর আগে একবার দেখা করতে চাই। সরি, মেয়ে মানে? কার মেয়ে? তানিশা শুধু আমার মেয়ে, আর কারো না। আর আমাকে দয়া করে কল দিবেন না। আদিবা প্লিজ, আমায় শেষবারের মতো আমার মেয়েকে দেখতে দে। আদিবা এবার রেগে গিয়ে বলল, তুই কি চাস বলতো? আমার স্বামীকে আমার থেকে সারা জীবনের মতো দূরে করে দিয়েছিস, এখন কি আমার বেঁচে থাকার সম্বলটাও নিয়ে যেতে চাস নাকি? আমি তোর কি ক্ষতি করেছি? কেন আমার সুখ তো সহ্য হয় না? আদিবা, আমি জানি অনেক বড় ভুল করেছি। আমি যদি সেদিন মিথ্যে কথা না বলতাম, আজ আদিত্য বেঁচে থাকতো। আদিবা, আমি তোর সম্বল কেড়ে নিতে চাই না। বিশ্বাস কর, আমার শরীরটা বেশ ভালো না। আমার যখন যা ইচ্ছা হয়ে যেতে পারে। আমি মৃত্যুর আগে একবার আমার সন্তানকে দেখতে চাই। আমার পাপের শাস্তি তো আমি কম পাচ্ছি না। আমার কিডনি দুটো ড্যামেজ হয়ে গেছে। আমি কতদিন আর বাঁচবো আমি জানি না। প্লিজ আমার সন্তানকে শেষবারের মতো দেখতে দে। তুলি কথাটা বলে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। আদিবা তুলির কথা কেন জানি বিশ্বাস হতে লাগলো। আদিবা তুলিকে বলল, আচ্ছা, গতকাল আমার ছুটি আছে। গতকাল আমি ঢাকায় পৌঁছে যাব। হসপিটালের লোকেশন দিয়ে দিস। তুলি আদিবাকে হসপিটালের নাম বলে জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে বলল, আমি আর কথা বলতে পারছি না। ওকে, কল কেটে দে। তুলি কল কেটে দিল। আদিবা ভাবতে লাগলো সেই দিনের কথা, ফ্ল্যাশব্যাক। আদিবা হাঁটু গেড়ে বসে থেকে কান্না করতে লাগলো। তুলি আদিবার কাছে গেলে আদিবা তুলিকে জড়িয়ে ধরে পড়ল, আমাকে ক্ষমা করে দে। আমি ভাবতেও পারি নাই আমার স্বামী আর বোন মিলে তোর সাথে এত জঘন্য কাজ করবে। তোর কোনো দোষ নাই, সব আমার কপাল।
তুই রুমে চল, এভাবে কান্না করলে শরীর খারাপ করবে। আদিবাকে ধরে তুলি রুমে নিয়ে গেল। আদিবাকে তুলি বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে লাগলো। রাত 2টায় আদিবার আব্বু আম্মু রাইসা রাতুল চলে আসলো। 4জন সোফায় বসে পড়লো। রাইসা আদিবাকে চিৎকার করে ডাকতে লাগলো। আদিবা, ওই আদিবা, কোথায় তুই? তোর জন্য একটা গুড নিউজ নিয়ে এসেছি। কই রে আদিবা, শুনে যা। রাইসার চিৎকার শুনে আদিবা তুলি নিচে নেমে আসলো। রাইসা তুলিকে দেখে ঠাস ঠাস করে থাপ্পড় মারলো। আদিবা রাইসার হাত ধরেই বলল, খবরদার, ওর গায়ে হাত তুলবে না। আদিবা, তুমি কি অন্ধ নাকি? তুমি কার দিকে টানছো? তুমি যাকে অন্ধের মতো ভালোবাসো, বিশ্বাস করো ওই মেয়েটাই কত বড় নোংরা খেলা খেলছে তোমার ধারণাও নাই। তুমি কি ভাবছো আমি জানতাম না? আদিত্য রাইসার সম্পর্কে আমি সব শুনেছি। প্রথমে অনেক রাগ হয়েছিল, কিন্তু পরে যখন শুনতে পেলাম এই তুলি রাইসা আর আদিত্যকে ব্ল্যাকমেইল করেছে তোমাকে, যদি আদিত্য ভালোবাসে তাহলে ওদের ভিডিও ভাইরাল করে দিবে, তোমাকে আর আমাকে দেখবে, সাথে নেটে ছেড়ে দিবে। রাইসা আদিত্য সংসার ভাঙার ভয়ে ওর কথা মতো চলছে। আদিত্যকে জোর করে নিজের সাথে শারীরিক সম্পর্ক করছে। ওই আদিত্য করতে না চাইলে হুমকি দিত। প্রতিনিয়ত আদিত্য আর রাইসাকে ওই ব্ল্যাকমেইল করে গেছে। আমি এতদিন চুপচাপ ছিলাম, আমি শুধু দেখতে চেয়েছিলাম ওই মেয়েটা কত দূর যেতে পারে, কিন্তু এই মেয়েটা যে আদিত্যকে মেরে ফেলবে ভাবতেই পারি নাই। রাতুলের কথা শুনে আদিবা কয়েকবার পিছিয়ে গেল। আদিবা মাথায় হাত চেপে ধরে পড়ল। উফ, আমি আর নিতে পারছি না। আমি কার কথা বিশ্বাস করব? কে সত্যি বলছে, কে মিথ্যা বলছে? তোমার আর কাউকে বিশ্বাস করতে হবে না, তুমি তোমার বেস্ট ফ্রেন্ডকে বিশ্বাস করো। আদিত্য আর এই দুনিয়াতে বেঁচে থাকলে তো আর তোমাকে প্রমাণ দিব। আদিত্য সবাইকে ছেড়ে চলে গেছে, তোমরা থাকো ভালো। আর তুলি, মনে রাখো তোমার জন্য আজকে আদিত্য মারা গেছে, শুধু তোমার জন্য। রাতুলের কথা শুনে আদিবা তুলি যেন থমকে গেল। আদিবা যেন পাথর হয়ে গেল। তুলির চোখের পানি ধরে রাখতে পারল না। তুলি ঠাস করে বসে পড়ল মেঝেতে। তুলি পাগলের মতো কান্না করতে করতে বলল, না, আমি এটা চাই নাই। না, আদিত্যর কিচ্ছু হতে পারে না। ভাইয়া, আপনি মিথ্যে বলছেন। আদিত্য বেঁচে আছে। ভাইয়া প্লিজ বলুন আদিত্য বেঁচে আছে। ভাইয়া, আমি আদিত্যর কাছে যাব, প্লিজ আমাকে নিয়ে চলেন। একদম, আমি তোকে আদিত্যের কাছে পাঠাবো, ওয়েট কর। রাইসা তুলিকে মারতে যাবে, তখনই রাতুল থামিয়ে পড়ল। রাইসা, কি করছো? ওকে এত সহজে মেরে কি হবে? ওকে তিলে তিলে মারতে ওই ঠিক হবে। রাইসা রেখে তুলির গলা চেপে ধরে পড়ল। কেন আদিত্যকে আমাকে শান্তিতে থাকতে দিলি না? আমরা তোর কি ক্ষতি করছি? কেন আমাদের সাথে এমন করলি? আদিত্য মারা গেছে, এতে তুই খুশি হইছস বল? তুলি রাইসাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলে রাতুল রাইসাকে ধরে ফেলে। তুলি চিৎকার করে পড়ল, আমি আদিত্যর মৃত্যু কখনোই চাই নাই। আমি আদিত্যকে ভালোবাসি। আমি কখনোই ওর মৃত্যু কামনা করতে পারি না। আমি তো শুধু ওকে নিজের করে পাওয়ার জন্য এমন পাগলামি করেছি। আমি আদিত্যকে প্রথম দেখায় প্রেমে পড়ে গিয়েছিলাম, কিন্তু সেখানে তুমি বাধা হয়ে দাঁড়ালে। তোমার সাথে ঘনিষ্ঠ দেখে আমার রাগ উঠে গিয়েছিল, তাই আমি ব্ল্যাকমেল করার জন্য ভিডিও বানিয়ে নিয়েছিলাম। কিছুদিন যাওয়ার পর তোমাদের ব্রেকআপ হয়ে যায়। আমি ভেবেছিলাম এবার হয়তো আদিত্যকে পাওয়ার একটা সুযোগ আছে, কিন্তু না। তোমার বিয়ের পর 8 মাস পর আদিত্যর সাথে আদিবার বিয়ে হয়ে যায়, যেটা আমি সহ্য করতে না পেরে তোমাদের আমি ব্ল্যাকমেল করতাম, যাতে আদিত্য আদিবার সাথে সংসার করতে না পারে। সন্তানও নিলাম, তারপর আদিত্য আমাকে ভালোবাসলো না। তুলির কথা শুনে আদিবা যেন আরো পাথর হয়ে গেল। আদিবা কান্না করতে পারছিল না, এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলে। আদিবা ভাবনার জগৎ থেকে বের হয়ে দেখে চোখ বেয়ে পানি পড়ছে। আদিবা চোখ মুছে ফেল। অফিসের কাজ করে 4টার দিকে অফিস থেকে ছুটি নিয়ে আদিবা তানিশার স্কুলে চলে গেল। তানিশাকে নিয়ে বাসায় আসতে লাগলো। তখনই তানিশা বলল, আচ্ছা মাম্মা, সবার নানু বাড়ি আছে, দাদু বাড়ি আছে, আমার কিছুই নাই কেন? আমার পাপ্পাও নেই, দাদু নেই, কেন নাই? তোমার সব আছে। আমরা আজকে রাতে রওনা দিব, তোমাকে তোমার নানু নিয়ে যাবে। আদিবার কথা শুনে তানিশা অনেক খুশি হলো। আদিবাকে জড়িয়ে ধরে গালে চুমু দিল। আদিবাও খুশি হয়ে তানিশার গালে চুমু দেয়। দুজন বাসে গিয়ে ফ্রেশ হয়ে নিল। আদিবার ট্রেনের টিকিট কেটে নিল। দুজন খাবার খেয়ে নিজেদের লাগেজ গোছাতে লাগলো। 8টার দিকে রওনা দিল। দুইজন ট্রেনে বসে আছে। তানিশা চকলেট খাচ্ছে আর বাইরের দিকে তাকিয়ে আছে। আদিবা একটা বই নিয়ে পড়তে লাগলো। হঠাৎ করে একটা লোক আদিবার পাশে বসলে আদিবা কিছুটা সরে বসলো। তানিশা হঠাৎ করে বলল, মাম্মা পানি খাবো।
আদিবা বইটা মুখের সামনে থেকে সরিয়ে ব্যাগ থেকে পানি বের করে দিল। তানিশা পানি খেয়ে আবার বোতল রেখে দিল। রাত 3টার দিকে ট্রেন থেকে নেমে পড়ল। তানিশাকে কোলে নিয়ে লাগেজ টানতে অনেক কষ্ট হচ্ছিল, তাই উপায় না পেয়ে আদিবা ওর আম্মুর ফোনে কল দিল। রাত 3টায় আদিবার আম্মুর ফোনের রিংটোনে ঘুম ভেঙে গেল। চোখের চশমাটা পরে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে রং নাম্বার। কলটা রিসিভ করলো না, আরও কয়েকবার দেওয়াতে রিসিভ করলো। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। আম্মু, আমি আদিবা বলছি। আদিবার কণ্ঠ পেয়ে আদিবার আম্মু চমকে উঠল। আদিবার আম্মু উঠে বসে পড়ল। আদিবা, কোথায় তুই? এতদিন পর। আদিবা, কই আছিস তুই? আম্মু শান্ত হও, স্টেশনে গাড়ি পাঠাতে পারবে? কোন স্টেশনে আসোস বল, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। আদিবা স্টেশনের নাম বলে বসে ফোন কেটে দিল। আদিবার আম্মু ড্রাইভারকে পাঠিয়ে দিল। আদিবার খেয়াল করে আশেপাশে কিছু বকাটে ছেলেরা বাজেভাবে তাকিয়ে আছে। আদিবার কিছুটা বিরক্ত লাগলো। ওইদিকে নজর না দিয়ে তানিশাকে নিয়ে একটা বেঞ্চিতে বসে পড়ল। এত রাতে একা স্টেশনে বসে থাকতে আদিবার অনেকটাই ভয় লাগতে লাগলো। আরেকটা ট্রেন আসলে অনেক মানুষ নামলো। হঠাৎ করে আদিবার পাশে কেউ এসে বসলো। আদিবা চমকে গেল। আদিবা বলে উঠল, আদিত্য। সরি, আমাকে বলছেন? আদিত্য, আমাকে চিনতে পারছো না? আমি আদিবা। আমাকে তুমি চিনতে পারছো না? আর তুমি বেঁচে আছো? আপনার মাথা খারাপ হয়ে গেছে, আমি আদিত্য না। আদিত্য বিরক্ত হয়ে উঠে চলে যেতে নিবে, তখনই আদিবা আদিত্যর হাত ধরে বলল, তুমি আদিত্য, আমাকে ক্ষমা করে দাও, দয়া করে। তাও এমন করে না চেনার ভান করো না। আপনার মাথা খারাপ হয়ে গেছে, ছাড়েন। আমার হবু এইটা দেখলে অনেক রেগে যাবে, হাত ছাড়েন। আদিত্য আদিবার হাত এক ঝটকে সরিয়ে দিয়ে চলে যেতে নিলে আদিবা আদিত্যকে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল। পিছন থেকে আদিবার আম্মু ডাক দিলে আদিবা পিছনে ঘুরে তাকিয়ে বলল, আম্মু দেখো না, আদিত্য আমাকে চিনছে না। এইটাই আদিত্য না? ওকে ছেড়ে দে। না, তুমি মিথ্যা বলছো। এইটা আমার আদিত্য। ওর শরীরের ঘ্রাণ বলে দিচ্ছে ওই আদিত্য। আর এই দেখো ওর হাতের কাটা দাগ। রাইসা আপু সেদিন ঠিক বলেছিল, আদিত্য নিজের হাত কুপিয়েছিল। আন্টি, এই মেয়েটা কি পাগল নাকি? কি যা তা বলে, আমাকে ছেড়ে দিতে বলেন। আদিত্য রেগে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, হ্যাঁ আমি আদিত্য, তাতে কি হয়েছে? এসব নাটক করার মানে কি? যত সব। আদিত্যর ব্যবহার দেখে আদিবা যেন থতমত খেয়ে গেল। এত চিলেপালা শব্দে তানিশার ঘুম ভেঙে যায়। আদিবাকে কান্না করতে দেখে তানিশা দৌড়ে এসেছে। আদিবাকে জড়িয়ে ধরে বলে, মাম্মা, তোমার কি হয়েছে? এভাবে কান্না করছো কেন? মাম্মা, এটাই তো পাপ্পা। কথাটা বলে আদিত্যকে তানিশা জড়িয়ে ধরে। আদিত্য তানিশার মুখ থেকে পাপ্পা ডাক শুনে নিজের অজান্তেই বুকের ভিতর ঠান্ডা একটা অনুভব করতে লাগলো। আদিত্য তানিশাকে ছাড়িয়ে হাঁটুর গেড়ে বসে পড়ল। কে তোমার পাপ্পা? আদিত্যের কথা শুনে তানিশা বলে, পাপ্পা, আমাকে তুমি চিনতে পারছো না? পাপ্পা, আমি তানিশা, তোমার মেয়ে। তুমি আমায় চেনো না? মাম্মা দেখো, পাপ্পা আমাকে ভুলে গেছে। কথাটা বলে দুই হাত কোমরে রেখে অভিমান করে পিছনে ঘুরে দাঁড়ালো। আদিবা আদিত্যকে বলল, আমাকে চেনো না ভালো কথা, নিজের মেয়েকে অন্তত অস্বীকার করো না। মেয়েটা তোমার জন্য সব সময় কান্না করে, পাপ্পা কাছে যাবে, পাপ্পার সাথে এই করবে ওই করবে, ও স্বপ্নগুলো সব ভেঙে যাবে। প্লিজ ওর সাথে দুর্ব্যবহার করো না। আদিত্য তানিশাকে সামনের দিকে তাক করিয়ে বলল, ওলে ওলে, আমার আম্মুটা রাগ করছে বুঝি? আরে বাবা, আমি তো মজা করছি। আমি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তো এখানে এসেছি, তাই না? একটু দেখলাম আমার মেয়েটা আমাকে চেনে কিনা। আদিত্যের কথা শুনে তানিশা হেসে বলল, হ্যাঁ, আমি তো পাপ্পাকে চিনি। পাপ্পা, তুমি অনেক পচা। আমাকে মাম্মাকে রেখে এখানে কি করছো? এখানে তো আমার বাসা, তাই এখানে থাকতে হয়। ওই যে তোমার আন্টি, চলো আন্টির সাথে দেখা করে আসছি। তানিশাকে আদিত্য কোলে তুলে নিল। রূপা আদিত্যর কাছে এসে বলল, আদিত্য কেমন আছে? ভালো, তুমি কেমন আছো? রাকিব কোথায়? আসতে পারে নাই। ওই না, আমাকে বলো চলে আসবে। আগামীকাল আসবে। ও আচ্ছা, তাহলে চলো। আরে ওইটা আদিবার আন্টির মতন দেখতে লাগছে না? আর ওই পিচিটা কে? এটা আমার মেয়ে। আদিত্যের কথা শুনে হাসতে লাগলো রূপা। রূপাকে তানিশা সালাম দিলে রূপা হাসি থামিয়ে সালামের উত্তর নিল। সো সুইট একটি বেবি তো। কার বাচ্চা বলতো? আরে ভাই, আমার মেয়ে। আর ওই যে আদিবা আন্টি দাঁড়িয়ে আছে। মানে? ও বুঝেছি, বাট আদিবা কই পাইলি? আদিবাকে কই পাইলি?
আদিবা তো বাচ্চা নিয়ে পালিয়ে গেছিল। তানিশা রূপার কথা শুনে বলল, তানিশা আমার মাম্মা, বাচ্চা নিলে কেন পালাবে? আমার মাম্মা অনেক ভালো। রূপার তানিশার কথা শুনে বলল, আমি তো মজা করছি, চলো যাই, এখানে দাঁড়িয়ে থাকবে নাকি? রূপা আদিবার আম্মু কাছে গেল। আদিবার আম্মুকে সালাম দিল। 5 জন কথা বলতে বলতে স্টেশন থেকে বের হয়ে গেল। আদিত্য ওর নিজের গাড়িতেই তানিশাকে বসিয়ে দিল। রূপার লাগেজ ডিকিতে রেখে দিল। আদিবা বলে উঠল, আমার মেয়েকে নিয়ে কোথায় যাচ্ছ? আমার বাড়িতে। সকালে দিয়ে যাও। আদিত্য কোনো কথা বলল না। রূপা গাড়িতে উঠলে আদিত্য গাড়ি ছেড়ে দিল। আদিবার আম্মু ওদের গাড়িতে উঠে বসলো। আদিবা ওর আম্মুর দিকে তাকিয়ে বলল, সেদিন মিথ্যা কেন বলেছিলে তোমরা? দুর্যে রাগ আর আদিত্যকে বাঁচানোর জন্য এইটাই ভালো ছিল। বাহ, আমি যখন ওর জন্য পাগলামি করছিলাম, কই তখন তো তোমরা বলতে পারতে। রাইসা বলতে নিষেধ করেছিল আর আদিত্য আম্মু আব্বুও নিষেধ করে দেয়। সেখানে আমি কিভাবে বলতাম? তুলি জানে আদিত্য বেঁচে আছে। না, আদিত্যকে দেশের বাইরে পাঠানো হয়েছিল, গতকাল দেশে এসেছে। ও আচ্ছা। আদিবার চোখ দিয়ে পানি পড়তে লাগলো অঝরে। তাই গ্লাসটা সরিয়ে দিয়ে বাইরের দিকে তাকিয়ে চোখের পানি ফেলতে লাগলো। আর এদিকে আদিত্য তানিশা রূপাকে নিয়ে বাসায় চলে আসে। আদিত্য তানিশার সাথে ওর আব্বু আম্মুর পরিচয় করিয়ে দেয়। ওরা সবাই তানিশাকে বুকে জড়িয়ে নেয়। তানিশাকে আদিত্যর আম্মু খাবার খাওয়াই দিতে লাগলো। খাবার খাওয়া শেষ হলে আদিত্য তানিশাকে নিয়ে রুমে চলে যায়। সকালে ঘুম ভাঙলে আদিপা ফ্রেশ হয়ে নিচে আসলো। এসে দেখে রাইসা রাতুলের সাথে একটা ছেলে বসে আছে। আদিবার বুঝতে বাকি রইল না এটাকে। আদিবা ছেলেটাকে কাছে ডাকলে ছেলেটা আদিবার কাছে গেলে আদিবা কপালে চুমু দিয়ে বলল, মাশাআল্লাহ, আমার আব্বুটা তো অনেক বড় হয়ে গেছে। আদিবার কথা শুনে ছেলেটা বলল, খালামুনি আপনি এতদিন কোথায় ছিলেন? আপনাকে কত খুঁজেছে, কেউ আপনার খোঁজ পায় নাই। আদিবা ছেলেটাকে বলল, আমাকে তুমি খোঁজো নাই, তুমি ভালো করে খুঁজতে তাহলে ঠিক পেতে। আদিবার কথা শুনে ছেলেটা ভাবতে লাগলো। আদিবা ছেলেটাকে ভাবতে দেখে ঠিক করে হেসে দিল। আদিবা বলল, এত কি ভাবো? আরে মজা করছি, আমি সিলেট শহরে ছিলাম অন্য পরিচয়ে, তাই কেউ পাও নাই হয়তো। তা আপু ভাইয়া কেমন আছো? আলহামদুলিল্লাহ। আদিবা, আমাকে ক্ষমা করে দাও, সেই দিন আমিও তোমায় মিথ্যা বলেছিলাম। না ভাইয়া, আমি একটা খারাপ মেয়ে যে নিজের স্বামীর বোনকে বিশ্বাস করতে পারে নাই। আমার মতো মেয়ের এই শাস্তি পাওয়াই উচিত ছিল। আমার আর কারোর উপরে কোনো রাগ অভিযোগ নেই। যাই হোক, আদিত্যকে কল দিয়ে বলো তানিশাকে যেন নিয়ে আসে। তানিশা মানে? আদিত্য আর কিছু বলার আগেই আদিবা বলে উঠল, তানিশা শুধু আমার সন্তানের কারণ না। আচ্ছা ওয়েট, আমি কল দিচ্ছি। রাইসা আদিত্যকে কল দিলে আদিত্য কল রিসিভ করলে রাইসা বলল, আদিত্য কোথায় তুমি? তানিশাকে নিয়ে আসো। তানিশাকে তো আম্মু খাবার খাওয়াচ্ছে, খাওয়াই নিক তারপর নিয়ে যাব, যদি আম্মু ওকে নিয়ে যেতে দেয়। আদিবা রাইসার ফোন নিয়ে বলল, আন্টিকে একটু বোঝাও, তানিশাকে নিয়ে হসপিটালে যেতে হবে। কেন? তুলি অনেক অসুস্থ, ওই শেষবারের মতো ওকে দেখতে চেয়েছে। আমি ওর কথা শুনতে চাই না, আমার মেয়ে ওর সাথে দেখা করবে না। ওকে নিয়ে আসবে, এটাই শেষ কথা। আদিবা কলটা কেটে দিল। আদিত্য রাগ হলো। আদিবা বসে থেকে রাইসার ছেলের সাথে গল্প করতে লাগলো। সবাই মিলে খাবার খেয়ে বসলো। খাবার খাওয়া শেষ হতেই আদিত্য তানিশাকে নিয়ে আসলো। তানিশা দৌড়ে এসে আদিবাকে জড়িয়ে ধরলো। তানিশা বলতে লাগলো, মাম্মা জানো, দাদু ভাই, দাদু, চাচু, ছোটামু অনেক ভালো, আমাকে অনেক ভালোবাসে। মাম্মা তুমি আগে কেন আমাকে নিয়ে আসো নাই? আমি আর ওইখানে যাব না, আমি এখানে দাদু, আব্বু, চাচুদের সাথে থাকবো। একদম বেশি কথা বলবে না, আমরা এখানে থাকতে আসি নাই, এইখানে এসেছি শুধু তোমাকে তাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আদিবার কথা শুনে তানিশার মন খারাপ হয়ে গেল। আদিত্য তানিশাকে কাছে টেনে নিয়ে বলল, আম্মু মন খারাপ কেন করছো? তোমার মাম্মা পারলে তো তোমায় নিয়ে যাবে, তুমি আমাদের সাথে থাকবে, বুঝলে? তানিশা মন খারাপ করে বলে, আমি মাম্মাকে ছাড়া থাকতে পারি না, পাপ্পা তোমরা আমাদের সাথে চলো। রাইসা তানিশাকে নিজের কাছে টেনে কানে কানে বলল, মামনি মন খারাপ করতে হবে না, শোনো, তোমার মাম্মা আর পাপাকে এক করে দিলে তুমি চাইলে দুজনকেই পাবে। তুমি কি চাও তোমার মাম্মা পাপাকে এক করতে? রাইসার কথা শুনে তানিশা হ্যাসূচক দিল। রাইসার সাথে তানিশা কানে কানে কথা বলতে লাগলো। আদিবার আব্বুমও তানিশাকে নিজের কাছে টেনে নিল। তানিশার সাথে সবার পরিচয় করে দিল। তারপর আদিবা তানিশাকে নিয়ে বের হয়ে গেল। তানিশা আদিত্যকে জোর করে নিজের সাথে নিয়ে গেল। হসপিটালে গিয়ে 3 জন তুলির কেবিনের ভিতর চলে গেল।
আদিবা তুলির অবস্থা দেখে চোখের পানি জমে গেল। তানিশা বলে উঠল, মাম্মা কান্না করছো কেন? তুলি আদিবার দিকে তাকিয়ে বলল, আদিবা, আদিত্য, তোমরা এসেছো, আমার বিশ্বাস হচ্ছে না। তুই খুশিতে তানিশাকে নিজের কাছে ডাক দিল। আদিবা যেতে বলে তানিশা কাছে গেল। তুলি তানিশার কপালে চুমু দিল, বুকে জড়িয়ে ধরলো, সারা মুখে চুমুতে ভরিয়ে দিতে লাগলো। তুলির আব্বু আম্মু আদিবা আদিত্যর কাছে ক্ষমা চাইলে আদিত্য আদিবা ওনাদের ধরে সান্ত্বনা দিতে লাগলো। আদিবা নিজেকে ধরে রাখতে না পেরে তুলির কাছে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরে পড়ল। তোকে এইভাবে দেখবো ভাবতেও পারছি না তুলি। আমি তোকে কিছু হতে দিব না। আমি তোকে কিডনি দিয়ে হলেও বাঁচাবো। আমি তোকে ছাড়া থাকতে পারবো না। তুই যেমনই হোস, তুই আমার বেস্ট ফ্রেন্ড। হয়তো তুই আমার সাথে অন্যায় করেছিস, কিন্তু আমি তো আর তোকে এইভাবে মরতে দিতে পারি না। আদিবার কথা শুনে তুলি কান্না করতে লাগলো। তুলি কান্না করতে করতে বলল, আমি তোর সাথে এত অন্যায় করলাম, আর তুই কিনা এখনো আমার কথা ভেবে যাচ্ছিস। আদিবা, কষ্ট পাস না। আমার মেয়েটাকে তোরা ভালো রাখিস, এতে আমার হবে। আমি আমার মেয়ের মাঝে বেঁচে থাকবো। আদিত্য, আমাকে তুমি ক্ষমা করে দিও। আদিত্য তুলির কাছে গেলে তুলি আদিত্যকে হাত ধরে কান্না করতে লাগলো। আদিত্য নিজের অজান্তেই তুলির জন্য খারাপ লাগলো। তুলির প্রতি সম্পূর্ণ রাগ যেন এক নিমিষে শেষ হয়ে গেল। তুলি আদিবা আর আদিত্যকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আদিবা কান্না করতে লাগলো। হঠাৎ করে আদিত্য দেখতে পেল তুলি পড়ে যেতে নিচ্ছে। আদিত্য সাথে সাথে ধরলে দেখে তুলির নিঃশ্বাস চলছে না। ডাক্তারকে ডাকলে নার্স আসলে তুলিকে চেক করে দেখে তুলি আর বেঁচে নাই। নার্স কথাটা বলতেই তুলির আব্বু মা আদিবা যেন কান্নায় ভেঙে পড়ল। আদিবা তুলিকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, তুলি, আমাকে ছেড়ে চলে যাস না। তুই না বলেছিলি আমার আগে তুই আমাকে ছেড়ে যাবি না? তাহলে আজ কেন আমার আগে চলে গেলি? এই তুলি, আমার খুব কষ্ট হচ্ছে। আমাকে ছেড়ে চলে কেন গেলি? এই তুলি, ওঠ না। তুই যা চাইবি আমি তোকে তাই দিব, তাও ফিরে আয়। আমাকে ছেড়ে চলে যাস না। আদিবার কান্না দেখে ওইখানকার সবাই জড়ো হয়ে গেল। সবার চোখে পানি চলে আসলো। আদিত্য নিজেকে সামলে রাখতে পারলো না। আদিবাকে বুকে জড়িয়ে সামলাতে লাগলো। আদিবা অজ্ঞান হয়ে গেল কান্না করতে করতে। তানিশা ভয়ে জড়সড় হয়ে গেল, তুলিকে নিয়ে চলে গেল। আদিত্য তানিশাকে কোলে তুলে নিল, আদিবাকে ধরে নিয়ে যেতে লাগলো। আদিবাকে গাড়িতে বসিয়ে দিয়ে নিয়ে যেতে লাগলো। আদিত্য সবাইকে কল দিয়ে বলে দিল 2টার দিকে তুলির জানাজা পড়িয়ে কবর দিতে যাবে। আদিবার জ্ঞান ফিরে দৌড়ে গিয়ে তুলির খাটিয়া ধরে কান্না করতে করতে বলল, আমার কলিজাটাকে নিয়ে যায়েন না। ওকে ছাড়া আমি থাকতে পারবো না। ওকে নিয়ে যায়েন না আপনারা। আদিত্য আদিবাকে কোলে তুলে নিয়ে আদিবা কান্না করতে করতে আদিত্যর কোল থেকে নামার চেষ্টা করতে লাগলো। আদিবাকে রাইসা আদিবার আম্মুর কাছে রেখে চলে গেল। তুলিকে কবর দিতে চলে গেল। আদিবাকে আটকানো যাচ্ছিল না। 5 দিন পর আদিবা তুলির ছবি বুকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আদিত্য আদিবার রুমে ঢুকে পড়ল। আদিবা, আজ 5 দিন হলো তুমি কিছু খাও না। একবার তানিশার কথা ভেবে তো খাবার খাও। ওই তোমাকে এভাবে দেখতে কি ওর ভালো লাগছে বলো? ওই কান্না করছে, ভয় পেয়ে যাচ্ছে। তুলি শেষ চিহ্নটাকে কষ্ট দেওয়ার কোনো মানে আছে? তানিশা কষ্ট পাইলে নিশ্চয়ই তুলি এ কষ্ট পাচ্ছে। আদিবা আদিত্যকে জড়িয়ে ধরে বলল, আদিত্য আমার জন্য এমন হয়েছে। আমি যদি আগে তুলির সাথে সম্পর্ক বিচ্ছেদ না করতাম, যদি আমি তোমার ভাগ ওকে দিতাম, সব স্বাভাবিকভাবে নিতাম, তাহলে আজ সবাই ঠিক থাকতো। আমার কলিজার বেস্ট ফ্রেন্ড আমার কাছে থাকতো, আর তুমি ওর থেকে দূরে থাকতে হতো না। আদিবার নিজের দোষ কেন দিচ্ছ? এখানে কারো হাত নাই। ওই অসুস্থ ছিল। আল্লাহ যতদিন ওর হায়াত দিয়েছিল ততদিন ওই তো বেঁচে ছিল। এইটা ভেবে কষ্ট না পেয়ে ওর জন্য আল্লাহর কাছে দোয়া করো, ওই যাতে জান্নাতবাসী হয়। তানিশা রুমে আসলে আদিবার কাছে আসতে ভয় পেতে লাগলো। তখন আদিবা তানিশাকে কাছে ডাকলো। তানিশা ভয়ে ভয়ে কাছে গেল, আদিবাকে শক্ত করে জড়িয়ে ধরে পড়ল। আমাকে ছেড়ে কখনো তোমরা চলে যেও না। আমি তোমাদের হারিয়ে বাঁচতে পারবো না। মৃত্যুর আগ পর্যন্ত আমরা তোমায় ছেড়ে যাব না, তাই না তানিশা? তানিশা মাথা নেড়ে হ্যাঁ সূচক দিল। আদিবা দুজনকে জড়িয়ে ধরল।